এসআইআর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বনগাঁ হয়ে কলকাতা পেরিয়ে দিল্লি অবধি তার আঁচ টের পাওয়া যাচ্ছে। একদিকে স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরা চলছে। আমাদের এখানে কাগজপত্র নেই, তাই চলে যাচ্ছে, আমাদের বাড়ি ওইখানে। অন্যদিকে শুভেন্দু অধিকারীরা হুঙ্কার ছাড়ছেন। কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গর্তে, পিলপিল করে সাপেরা বেরিয়ে আসছে। এরই মধ্যে সোমবার স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্তে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। There is an exodus of people towards the Indo-Bangladesh border. SIR is an important process. এরই মধ্যে স্বরূপনগর থেকে মেরেকেটে 50 কিলোমিটার দূরে মতুয়া অধ্যুষিত বনগাঁয় মঙ্গলবার জোড়া কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সভা এবং তারপর পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। তার 24 ঘন্টা আগে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 4 দিনের মধ্যে দ্বিতীয় চিঠি পাঠালেন তিনি। একই দিনে প্রায় 10,000 নেতাকর্মী জনপ্রতিনিধি নিয়ে ভার্চুয়াল বৈঠক থেকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীক্ষ্ণ আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ নিয়ে পাল্টা হুঁশিয়ারি বিজেপির গলায়। স্বাভাবিকভাবেই আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। একটা প্রশ্ন সব থেকে বড় এসছে যে যারা ভিড় করছেন বর্ডারে তাদের সকলেই বলছেন 2 বছর আগে এসছি, 3 বছর আগে এসছি, কয়েকটি ভিডিওতে বলছে 1 বছর আগে এসছি। এখানে প্রশ্ন হচ্ছে গত 11 বছর ধরে অমিত শাহ দপ্তর এবং বিএসএফ তারা কি করছিল? তারা কি চোখ বুজেছিল? রাজনীতির গরমাগর্মি যখন সপ্তমে, তখন সোমবার এসআইআর এর বিরোধিতায় পথে নামল তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে হুলস্থুল বাধে। ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা হলে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। বিএলওদের ওপর বিজেপি এবং নির্বাচন কমিশন যেভাবে অতিরিক্ত কাজের প্রেশার দিচ্ছে এবং আমাদের সহকর্মীরা আত্মহত্যা করছে, তার প্রতিবাদে নির্বাচন কমিশনের ডেপুটেশন। কিন্তু এই বিক্ষোভে এমন অনেকেই হাজির ছিলেন যারা বিএলও নন, জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আমি বিএলও নই, তবে একজন বিএলএরই আর কি রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন। আমারই কলিগরা আছে বিএলও হয়ে, তারা তো আজকে আসতে পারবে না। তাদের উপর যা প্রেশার এবং তারা নিষ্ঠার সাথে কাজটা করার চেষ্টা করছে বলেই তারা আজও এখানে নেই। আমরা এসছি তাদের হই। আন্দোলনকারীদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে বিএলও ঐক্য মঞ্চ। আমরা যতটুকু জানি এই যারা ওখানে উপস্থিত ছিলেন তারা অধিকাংশই হচ্ছে শাসক দলের অনুগত শিক্ষক, অধ্যাপক, সরকারি কর্মচারী এবং কোনো কোনো ক্ষেত্রে ওই শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি এবং যারা যুব সংগঠন করে তাদের কাউকে কাউকে ওখানে দেখা গেছে মিছিলে। তবে এর মধ্যে সবথেকে চোখে পড়ার মতো ছবি স্বরূপনগর সীমান্তের, যে ছবি গত 1 সপ্তাহ ধরে আপনাদের দেখিয়ে চলেছি আমরা। দলে দলে বাংলাদেশে ফিরে যাচ্ছেন অনুপ্রবেশকারীরা। বসিরহাট থেকে। কোথায় যাবে? আমি এখন যাবো দেশে, যাবো ফিরে। বাংলাদেশ? হ্যাঁ, থাকতে দেবে না। এখানে ছিলাম এই 1 বছর খানি। কোনোভাবে ওপার থেকে এপারে এলেই জীবনটা বদলে যাবে এই আশাতেই একটা সময় অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছিলেন বহু বাংলাদেশি, কিন্তু এসআইআর এর জেরে ফের যাওয়ার পালা। গত কয়েকদিনের মতোই সোমবারও উত্তর 24 পরগনা স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে গেল অনেকে। চেকপোস্টের ঠিক ওপারে বিএসএফ এর একটি ভ্যান দাঁড়িয়ে রয়েছে, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদেরকে বিএসএফ এর যে আউটপোস্ট সেখানে নিয়ে যাওয়া হবে এবং তাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হবে, অর্থাৎ বায়োমেট্রিক নমুনা নেওয়া হবে, তাদের নামের তালিকা তৈরি করা হবে, তাদের সঙ্গে থাকা বাংলাদেশের নথি সেগুলো পরীক্ষা করে দেখা হবে। তারপর তাদের এই সমস্ত তথ্য দেখার পর ভারত সরকারের কাছে তাদের বিরুদ্ধে কোনো রকম অপরাধমূলক কোনো রেকর্ড আছে কিনা সেই সমস্ত রেকর্ড খতিয়ে দেখাবে। অর্থাৎ ফরেনার্স ইনফরমেশন পোর্টাল, সেই ফরেনার্স পোর্টালে সেখানে তাদের নথিভুক্ত করার পর সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে। বিজিবির তরফ থেকে সেই সমস্ত নথিপত্র পরীক্ষা করার পরই চূড়ান্ত তালিকা তৈরি হবে এবং তারপরেই তারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলোয়াড়া থানা এলাকায় তাদেরকে পাঠানো হবে। বাংলাদেশি হয়েও ভারতে এসে এখানকার নানা সুযোগ সুবিধে ভোগ করেছেন অনেকেই। কেউ তুলেছেন রেশন, কেউ আবার ভোটও দিয়েছেন, পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। ঠিক যেভাবে আধার কার্ড পাইয়ে দেওয়ার জন্য তার কাছ থেকেও টাকা চাওয়া হয়েছিল বলে দাবি করলেন এই মহিলা। নাম
মুন্নি। কাজ করতেন চিনার পার্কে, ভারত ছেড়ে ফিরে গেলেন বাংলাদেশে। কত বছর আগে এসেছিলেন? 3-4 বছর। কিভাবে এসেছিলেন? ওই ব্ল্যাকে। ব্ল্যাকে মানে কত টাকা দিতে হয়েছিল? 3000 টাকা। তাই? কিভাবে এলেন, কোন পথে এলেন? এই দিকে একটা কি বলে জায়গার নাম, ওই বিতারি না কি বলে, ওখান দিয়ে। আপনার কোনো নথি তৈরি করেছিলেন? না। চেষ্টা করেছিলেন? না, 2-3 বলেছিল, পয়সা চেয়েছে বলে আর কিছু। কত পয়সা চেয়েছে? 3000 করে চেয়েছিল বলে আর কিছু করেনি। কি করবে 3000 টাকা নিয়ে? ওই বলে এটা পয়সা দিলে আধার কার্ড করে দেবো, এখানে থাকতে পারবো। আপনাদের এই যে টাকা চাওয়ার কথা বলেছিল 3000 টাকা, কারা বলেছিল এটা? নাম জানি না। কোনো পার্টির লোক? না। কি বলেছিল? ওই বলে আমরা নিয়ে একজনের পরিচয়পত্র দেবো, তোমার আধার কার্ড হয়ে যাবে, পয়সা দিতে হবে। আমার পয়সা নেই তো কি করে হবে? কি কি তৈরি করে দেবে বলেছিল? বলে আধার কার্ড আর প্যান কার্ড করে দেবো, পয়সা দিতে হবে। তবে গত কয়েকদিনে হাকিমপুর চেকপোস্টে যে ভিড় চোখে পড়েছে, সোমবার তার তুলনায় কিছুটা কম ছিল। যে জায়গার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট তোমাকে দেখাচ্ছি আরও একবার। এখানে বাংলাদেশ থেকে আসা নাগরিকরা তারা অপেক্ষা করেন এবং কিছুক্ষণ আগেও তারা ছিলেন। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে চেকপোস্টে, সেখানে বিএসএফের তরফ থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে ঠিক আউটপোস্টে। সেই আউটপোস্টে গিয়ে তাদের ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টালে তোলার প্রক্রিয়া শুরু হবে। সেই তালিকা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হবে। এইভাবে গত কয়েক সপ্তাহ ধরে এই প্রক্রিয়া চলছে। তবে আজকে এই মুহূর্তে এখন পর্যন্ত চেকপোস্টের এপারে কোনো বাংলাদেশি অপেক্ষা করছেন না। সকাল পর্যন্ত যারা এসেছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। 1-2 বছর আগে সপরিবারে ভারতে এসেছিলেন সুমন শেখ। মিস্ত্রির কাজ করতেন তামিলনাড়ুতে, কিন্তু এসআইআর জুজু হয়ে দেখা দিতেই স্ত্রী সন্তানকে নিয়ে ফিরে গেলেন বাংলাদেশে। আইসি আমরা কলকাতা থেকে তামিলনাড়ু কাজ করতাম। কি কাজ করতেন? ওই মিস্ত্রি কাজ করতাম। কত বছর আগে? এই 1-2 বছর আগে পেটের জ্বালাই ছিলাম। তামিলনাড়ুতে? না না, চলে যাচ্ছেন, কেউ যেতে বলল না, সবাই যাচ্ছে বললে আমাদের দেশে চলে যায়। আমার কাজ কাম নেই এইখানে, ওই জন্য তোমার এমনি বাড়ি যাচ্ছি আমরা, ওখানে কাগজপত্র দেখতেছি। না না, ওই জন্য বাড়ি চলে যাচ্ছি। কোনো কাগজপত্র? না না না। কত বছর আগে আপনি? 2 বছর হয়েছে। বিএসএফ ও পুলিশ সূত্রে দাবি, গত শনিবার পর্যন্ত 1720 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল। এরপর রবিবার দিনভর বাংলাদেশে ফেরার জন্য সীমান্তে ভিড় করেছিল বহু মানুষ। কারুর বাড়ি যশোর জেলায়, কারুর বাড়ি সাতক্ষীরা জেলায়। তারা এই সন্ধেবেলা বসিরহাট থেকে এসে পৌঁছেছেন। কেউ কাগজ কুড়োনোর কাজ করতেন, কেউ পরিচারিকার কাজ করতেন। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি স্বরূপনগরের এই হাকিমপুর সীমান্তে, আগের থেকে লোকজনের আশা অনেক কমে গেছে। আজকে সকাল থেকে কেউ না এলে তারা সন্ধ্যের সময় এসে পৌঁছেছেন এবং তারা এখন এসে তারা অপেক্ষা করবেন। একদিকে যখন এসআইআর আতঙ্কে বহু বাংলাদেশি দেশে ফিরে যাচ্ছেন, তখন রাজনৈতিক দলগুলির মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছেই। হাকিমপুর আর স্বরূপনগর থেকে যারা পালাচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি আপনার কোনো স্টেটমেন্ট নেই যে তারা কি করে ঢুকলো, কারা তারা পালিয়ে যাচ্ছে, এখন কেন পালাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার তারা পেলো কি করে, আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া লক্ষ্মীর ভান্ডার। আজকে সন্দেশখালি ধামাখালি দিয়ে ঢুকেছে সব, তার তদন্ত হোক। কারা নথি বানিয়ে দিয়েছে, কারা ধামাখালি দিয়ে ঢুকিয়েছে, কারা স্বরূপনগর হাকিমপুর পোস্ট দিয়ে পালাচ্ছে। আমাদের ট্যাক্সের টাকায় আপনি লক্ষ্মীর ভান্ডার দেবেন আর আমরা চুপ করে বসে থাকবো, তা তো হতে পারে না। মমতা ব্যানার্জি আপনাকে উত্তরটা দিতে হবে। এই যে বলা হচ্ছিল যে 1 কোটি রোহিঙ্গা, লাখো লাখো মুসলমান রোহিঙ্গা, পুরোটা তার মিথ্যের বিনির্মাণ। যদি কোনো অনুপ্রবেশ হয়ে থাকে, অনুপ্রবেশ দেখার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের, যার মাথার উপর রয়েছেন অমিত শাহ। বিএসএফের দেখার দায়িত্ব, যার মাথার উপর রয়েছে অমিত শাহ। এক অপদার্থ অমিত শাহ তার দপ্তরকে দিয়ে অনুপ্রবেশ আটকাতে পারেনি। যারা অত্যাচারিত হয়ে এসছেন তাদের অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের, অধিকাংশ তপশিলি জাতি উপজাতির মানুষ। সেই মানুষের ওপর আজকে যেভাবে আক্রমণ নামিয়ে এনেছে ভারতীয় জনতা পার্টি, যার ফলে প্রচুর মানুষ হৃদরোগে মারা যাচ্ছেন, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। আজকে এই ঘটনা দেখিয়ে বাস্তবটা সরিয়ে রাখা যাবে না। এই প্রেক্ষাপটে বিজেপি ও তৃণমূলকে একযোগে নিশানা করেছে সিপিএম। যারা অনুপ্রবেশকারী তারা নিশ্চয়ই চলে যাবে, কিন্তু চলে যাবে আগে তাদের বলতে হবে তারা অনুপ্রবেশ ঘটালো কি করে, কি করছিল তখন বিএসএফ, কি করছিল তখন রাজ্য পুলিশ, তখন তৃণমূলের নেতৃত্বাধীন দালাল গোষ্ঠী কিভাবে তাদের নিয়ে এসেছিল, এবং কেন তাদেরকে এরকম পিছিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, কেন থানার হাতে দেওয়া হচ্ছে না।
বেআইনিভাবে ঢুকলে তো থানার কাছে দেওয়ার কথা, বিএসএফ পুলিশের কাছে জমা দেবে, দিচ্ছে না কেন? ধরা পড়ে যাবে যে বিএসএফও দায়ী, রাজ্য পুলিশও দায়ী, আর দালাল চক্র তৃণমূল, তারা কেউ এখন তৃণমূল আছে, কেউ এখন বিজেপি হয়েছে, তারা মিলিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে পয়সা ইনকাম করেছে। কৃষ্ণগঞ্জের এক বিএলও ভোটার তালিকা নিয়ে গিয়ে দেখছেন ফর্ম নেবে কারা, বেশ কিছু ভোটার রাতারাতি হাওয়া হয়ে গেছে। ঠিক যেমন ওই স্বরূপনগরে জমা হওয়া বাংলাদেশিরা নিজেরাই বলছেন যে তারা ভোটার তালিকায় নাম তুলেছেন, তেমনি এই নদিয়ার কৃষ্ণগঞ্জের লোকেদের নামগুলো হয়তো গত কয়েক বছরের ভোটার তালিকায় ঢুকে পড়েছে। কিন্তু সংশয় এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তারা গ্রাম ছেড়ে বাংলাদেশে হয়তো ফেরত চলে গেছেন। আর এই সম্ভাবনার কথা বৈষ্ণবরা লক্ষ্য করবেন পরের প্রতিবেদনেই কে বলছেন, তৃণমূলের স্থানীয় বিএলএ। এখন দেখুন, শাসক দল হিসেবে তৃণমূলেরও তো উচিত এই দুধ আর জল যাতে আলাদা করা যায় সেই চেষ্টাতে সামিল হওয়া, তা না করে গোটা এসআইআর প্রক্রিয়াটাকেই কেন স্থগিত করে দিতে চাইছে তৃণমূল? বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। না, আমি এসআইআর কে কেন্দ্র করে এখনো পর্যন্ত 28 জন মানুষের মৃত্যু হয়েছে, প্রাণহানি হয়েছে। আপনারা জানেন, তাছাড়াও কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস, তিনি এই কাজ করতে করতে সেরিব্রাল অ্যাটাক হয়েছে। রায়গঞ্জের শিক্ষক কৃষ্ণপদ সরকার, তিনি কাজ করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও অসংখ্য বিএলও এবং অসংখ্য মানুষের প্রাণ গেছে। এই এসআইআরের একটা আতঙ্ক বিজেপি পার্টি তৈরি করেছে। আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে বলছি, বৈশাখ 2018 সালের পঞ্চায়েত ভোটে কতজন মানুষের প্রাণ গেছিল? তাহলে কি পঞ্চায়েত ভোটগুলো তুলে দেওয়া উচিত ছিল? না, পঞ্চায়েতের নির্বাচন নিয়ে যদি আলোচনাটা, না নির্বাচন নয়, এই নির্বাচনকে কেন্দ্র করে কতজন মানুষের রক্ত ঝরেছিল, প্রাণহানি হয়েছিল। তাহলে প্রথম জবে থেকে পঞ্চায়েত আরম্ভ হয়েছে, রেকর্ড আছে। ডোমকলে একদিনে 18 জনের মৃত্যু হয়েছিল। আমাদের সময় আমি আপনাকে প্রমাণ করে দেবো। আমি শুধু এই কথাগুলো বলছিলাম এসআই কার্ডকে কেন্দ্র করে, আপনি একটু যদি আমায় বলতে দেন। হ্যাঁ, ওই যে আপনি বলছিলেন না অনুপ্রবেশকারী, আমি স্বরূপনগর নিয়েও কথা উঠেছে। আমি বলছি না, ওনারাই বলছেন। বিজেপি পার্টির পঞ্চায়েত সদস্য বাংলাদেশের ভোটার লিস্টে নাম আছে, আলাদা প্রতিবেদন দেখাবো, ভোটার লিস্টে নাম আছে। আমি কতগুলো নাম বলছি। বনগা দক্ষিণের এমএলএ স্বপন মজুমদার, তার বিরুদ্ধে বাংলাদেশের নাগরিক হওয়ার অভিযোগ আছে। হরিণঘাটার অসীম সরকার, তার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি কোচবিহারের নিশীথ প্রামাণিক, তার বিরুদ্ধে, তিনি আবার ডেপুটি মিনিস্টার ছিলেন অমিত শাহ দপ্তরে, তার বিরুদ্ধেও অনুপ্রবেশকারী হিসাবে সেখানে অভিযোগ আছে। সুতরাং আপনি আজকে যে মানুষগুলোকে দেখাচ্ছেন ভোটার লিস্টে নাম আছে, অনুপ্রবেশ হয়েছে, বর্ডারের দায়িত্বে কে ছিলেন? অমিত শাহ এত যে হুঙ্কার দিচ্ছেন, গত 11 বছর ধরে উনি সরকারে আছেন, ওনার পার্টি সরকারে আছে, উনি মন্ত্রী আছেন, ওনার দলের মন্ত্রীরা আছে, তারা বর্ডারকে রক্ষা করতে পারলো না। সেই দায়িত্ব অমিত শাহ নিজে নেবেন না। দেখুন, উনি এমন একজন মুখ্যমন্ত্রী যার এবং তার দলের মায়া মমতা রয়েছে অনুপ্রবেশকারীদের জন্য, রোহিঙ্গাদের জন্য, যারা আমার দেশে থেকে, যারা বিদেশ থেকে আমার দেশের আমার ট্যাক্সের টাকায় তারা খাচ্ছে, প্রতিপালিত হচ্ছে, তাদের জন্য এই একমাত্র মুখ্যমন্ত্রী, একমাত্র রাজ্য যেখানে আমরা দেখব মায়া মমতা। আমার আগের বক্তা বৈশ্বনাথদা, তিনি বললেন সোনালী বিবির কথা। আমি নিজে একজন মহিলা, একজন গর্ভবতী মা, তার কষ্ট আমি বুঝতে পারি। আচ্ছা, এই গর্ভবতী মার কষ্টটা মমতা ব্যানার্জি বুঝতে পারছেন কি? কি করব, উপায় নেই, চাকরিতে না হলে মরে যাব। সুমন, ইনি একটা গর্ভবতী মা। উনি তো খুব মানবিক, আমাদের কথা যদি চিন্তা করেন। মানবিক না দানবিক আমি জানি না সুমন, কিন্তু এটুকু জানি আমার রাজ্যে আরতি দাস মাইতি থেকে শুরু করে, সুবল সোরেন থেকে শুরু করে, সন্তোষ মণ্ডল, প্রবীর কর্মকাররা যখন মারা যান, এদের নাম আপনি শুনবেন না বৈশ্বনাথ বাবুর মুখে। কারণ এরা হচ্ছেন তৃণমূলের দুর্নীতির শিকার। এরা হচ্ছেন সেই যোগ্য শিক্ষক যাদের কলমের একটা খোঁচায় তৃণমূলের অনিচ্ছার কারণে তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে তাদের চাকরি চলে গেছে এবং এদের মৃত্যু হয়েছে। যদি এই যে বিএলও যারা মারা গেছেন, মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, তাহলে এদের মৃত্যুর জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং একমাত্র। আমরা কথা বলছি, সে হলো, কিন্তু বিএসএফ যদি নিজেদের কাজটা করত তাহলে সীমান্ত এত সহজ হতো না যে আমি 5000 টাকা দিয়ে সকাল বিকেল পারাপার করতে পারি। আপনি যে দালাল, আমি বিএসএফ এর কথা, বিএসএফ এর নিশ্চয়ই যদি কোনো বিচ্যুতি থাকে, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে বার করব, তিনি তো লুকোচ্ছেন না, তিনি তো বলছেন আমি 99% কাজ সব করে ফেলেছি। একদিকে বিএসএফ ঢোকাবে আর স্বরাষ্ট্রমন্ত্রী বার করবেন। শুনুন, এমন এক রাজ্য যে রাজ্যে 500 কিলোমিটার পোরাস বর্ডার,
এমনকি চিন্তা করুন, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল 181 কিলোমিটার ফেন্সিং এর জন্য, সেই জমি চাইনি, সেই জমির টাকা খেয়ে নিয়েছে কিন্তু ফেন্সিং হয়নি। মানে এরকম একটা অদ্ভুত রাজ্য আপনি খুঁজে পাবেন? আমার কাছে আমি যেটা বলেছিলাম যে স্বরূপনগরের সুভাষ মণ্ডল বাংলাদেশেও ভোটার লিস্টে নাম আছে, ইন্ডিয়া নাম আছে, বিজেপির পঞ্চায়েত সদস্য। আমি বিজেপি পার্টির কয়েকজনের নাম বলেছিলাম যাদের পশ্চিমবাংলার ঘটনা বলছেন, এখানে পুলিশ অ্যারেস্ট করছে, কাস্টাডি হচ্ছে, সায়া হচ্ছে, ফাঁসি হচ্ছে, লাইভ কনফারেন্স হচ্ছে। আপনি বলুন আরে আপনি আরে এখানে কাস্টাডি হয়েছে, কাস্টাডি ট্রায়াল হয়েছে, নির্লজ্জ সরকার, আপনারা ফরেনসিক এভিডেন্স রাখতে পারেন না। আপনি কোনো খবর রাখেন না। আমার আইনজীবী বসে আছে, যারা দোষী তারা এবার দর্শকদের একটু জানার সুযোগ করে দিই, সেটা হচ্ছে এই যা নিয়ে এই মূল বিতর্কটা শুরু হলো সেটা হচ্ছে সুভাষচন্দ্র মণ্ডল বিজেপির পঞ্চায়েত সদস্য, ভারত এবং বাংলাদেশের দুদেশের ভোটার বলে তৃণমূলের অভিযোগ। বিজেপি আপনারা বলছেন 2010 সালে উনি ঢুকেছেন, উনি বলছেন যে 2001 সালে উনি এখানে মাধ্যমিক দিয়েছেন। আমি তো সেটাই তো তদন্তে দেখা যাবে, উনি কোনটা সত্যি কোনটা জল কোনটা দুধ সেটা তো দেখা যাবে। তো তদন্ত করবে, পুলিশ করবে। বিজেপি দল যে এত সাধু সাজছিল অনুপ্রবেশ নিয়ে, ওদের নিজেদের পার্টির লোকেরাই হলো অনুপ্রবেশকে মদত করেছে। আজকে দেখুন, প্রথম কথা হচ্ছে ব্যাপারটাকে তো একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। নামগুলো কি বলা হলো আমি অভিযোগ বলছি, উনাদের অভিযোগ: স্বপন মজুমদার, নিশীথ প্রামাণিক, অসীম সরকার এবং সুভাষ মণ্ডল। শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে তফাৎ 1951 সাল থেকে সর্দার প্যাটেলের টাইম থেকে বলা হয়েছে। যদি এনারা থেকেও থাকেন না, এই তো 10 বছরের এদিক ওদিক দেখা যাচ্ছে। উনি তো এটা স্বীকার করছেন না, উনি তো বলছেন উনি মাধ্যমিক দিয়েছেন এখান থেকে 2001-এ, আর তৃণমূলের অভিযোগ হচ্ছে যে উনি এসেইছেন 2010-এ। এর ভেতরে শরণার্থী কোনো পরিভাষা কোনো সংজ্ঞার ব্যাপারই নয়। তৃণমূলের অনেকেরই অভিযোগ তো আজকে ভূমিকম্পের যে এসআইআর হয়েছে, এসআইআর এর জন্য আজকে ভূমিকম্প হয়ে গেছে, যে এত লোক চলে যাচ্ছে বাংলায় পূর্ববঙ্গে, ওই জন্য হরতাল চলে যাচ্ছে পুরো একদম, ওই জন্য হয়ে গেছে যে বাংলাদেশ আছে আর কিনা পাচ্ছে না। আপনাদের তো বক্তব্য এই যুক্তি, এটা হলো যুক্তি, এটা আপনাদের যুক্তি। আমার বক্তব্য দলীয় স্তরে অভিযোগ যা উঠছে একেবারে পুলিশের তদন্ত করা উচিত, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই আবহেই সোমবার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে পৌঁছে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বসিরহাট পৌঁছানোর আগেই কলকাতায় অনুপ্রবেশ ইস্যুতে সরব হন তিনি। Before I make my own assessment of the situation, I want to go to the spot and have a reality check. SIR is an important process in the execution of which, if there are any grievances, that will be taken care of by the Election Commission. Certainly we are very optimistic that everything will go on well. All is well that ends well. রাজ্যপালকে বলুন সংবিধান মেনে কাজ করতে। ওনার যদি এতই বিজেপির পার্টি অফিস বেয়ারারের কাজ করার ইচ্ছে থাকে, তাহলে জনগণের ট্যাক্সের টাকা রাজভবনে বসে আছেন কেন? বিজেপির মুরলীধর সেন লেনের অফিসে চলে যান, কিংবা কর্পোরেট অফিস আছে সল্ট লেকে, সেখানে চলে যান। আমার আপনার ট্যাক্সের টাকা ধ্বংস করে যদি রাজনীতি করতে হয়, তাহলে ঘোমটার আড়াল থেকে কেন, সরাসরি করুন। গত কয়েকদিন ধরে এভাবেই হাকিমপুর সীমান্ত দিয়ে শয়ে শয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরতে দেখা গেছে। যাঁরা এসেছেন তাদের কাগজপত্র পরীক্ষা করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিচ্ছে বিএসএফ। এদিন বিকেল 5:15 নাগাদ হাকিমপুর চেকপোস্টে পৌঁছন রাজ্যপাল। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তারপর যান তারালি বিএসএফ ক্যাম্পে। ঘুরে দেখেন সীমান্ত লাগোয়া সোনাই নদী, সেই সঙ্গে কাঁটাতারের পাশে গিয়ে কথা বলেন বিএসএফ এর কর্তব্যরত জওয়ানের সঙ্গে। As governor, I also received a lot of representations on this issue. I wanted to come and verify for myself the ground realities or the ground zero realities. The reality check has been done. I have discussed with the BSF officers, extensively toured around the border areas and made my own assessment on this. See, there seems to be a concerted effort to mislead the people on the issue of SIR.
মঙ্গলবার মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করবেন রাজ্যপাল। রাজ্যপালের এই সক্রিয়তাকে কটাক্ষ করেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব কি সেটাই কখনো ভুলে যায় বলে আমার মনে হয়। রাজ্যপাল কি করবে সেখানটা গিয়ে জানা নেই, যেতেই পারে রাজ্যপাল বেড়াতে। এত বছর পশ্চিমবঙ্গে 3 বছর হয়ে গেল, রাজ্যপাল কোনোদিন অনুপ্রবেশ সমস্যা নিয়ে কোনো আলোচনা করেছে কারোর সঙ্গে? অবৈধ অনুপ্রবেশকারী যারা, সেটা সামলানোর জন্য কারোর সঙ্গে আলোচনা করেছে? না কেন্দ্রকে বলেছে, না রাজ্যকে বলেছে? পশ্চিমবঙ্গের রাজ্যপাল সেও ভোটে নেমে গেছে বলে আমার মনে হচ্ছে। দুর্ভাগ্য, রাজ্য আর রাজ্যপাল এই দুই তরফের সার্কাস দেখতে দেখতে আমরা পরিশ্রান্ত, আমরা ক্লান্ত। রাজ্যপালের এই যে কাজ, এই কাজকে আমরা প্রশংসা করি এবং এই কাজকে আমরা দারুণভাবে এই রাজ্যের পক্ষে ফলদায়ক বলে আমরা মনে করি। কারণ অনুপ্রবেশকারী যারা ঢুকেছিল, কারা তাদের ঢুকিয়েছিল, কারা তাদের রেশন কার্ড করে দিয়েছে, কারা তাদের আধার কার্ড করে দিয়েছে, কারা তাদেরকে সহায়তা করেছে এবং এখন কেন তারা চলে যাচ্ছে, এই পুরো বিষয়টা অনুপ্রবেশকারীদের মুখ থেকে যদি রাজ্যপাল সরাসরি জানতে পারে, স্বাভাবিকভাবে এর চেয়ে বড় প্রত্যক্ষ জ্ঞান আর কিছু হতে পারে না। সোমবার নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করে পুলিশ, রাস্তায় রাস্তায় চলে নাকা চেকিং। এই মুহূর্তে নাকা চেকিং চলছে স্বরূপনগরের ডাকবাংলা যে হাকিমপুর রাস্তা, সেখানে ক্যামেরাম্যান অজয় দাস পুলিশের পক্ষ থেকে যে সমস্ত গাড়ি আসছে সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং জিজ্ঞাসা করা হচ্ছে যে কি কোথা থেকে আসছেন তারা। কারণ এই জায়গাটার নির্মাণ, অর্থাৎ নির্মাণ স্বরূপনগরের হাকিমপুর রোড, সেখানে যে সমস্ত গাড়ি আসছে সেখানে পুলিশের পক্ষ থেকে চেকিং হচ্ছে। ওনারা কোথা থেকে আসছে, এরা কোথাকার বাসিন্দা, কোথায় যাচ্ছে, এতটুকু। বাসে উঠেও তল্লাশি চালায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে বাসে উঠে যে সমস্ত যাত্রীরা আসছেন তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তারা কোথা থেকে আসছেন, তাদের কি কি সামগ্রী সঙ্গে রয়েছে, সমস্ত কিছুই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে। গত কয়েক সপ্তাহ ধরে ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে বিভিন্ন প্রান্ত থেকে এদেশে বসবাসকারী বাংলাদেশিরা তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। প্রতিদিন শয়ে শয়ে মানুষ জড়ো হচ্ছেন এই হাকিমপুর চেকপোস্টে। তারপরে এই গুরুত্বপূর্ণ রাস্তায় কে বা কারা এই হাকিমপুরের দিকে যাচ্ছেন, এই বিস্তারিত তথ্য নেওয়ার জন্য স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে নাকা চেকিং চলছে। গাড়ি এমনকি বাসে উঠেও পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে নাকা চেকিং করছে। এসআইআর আবহে যখন স্বরূপনগরে বাংলাদেশ সীমান্তে গিয়ে বিএসএফ এর অফিসারদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল, তখন এসআইআর এর কাজের চাপ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে ক্ষোভ উগরে দিল তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি। আমাদের সময়সীমা বাড়াতে হবে, না বাড়ালে আমাদের পক্ষে এইভাবে কাজ করা সম্ভব না। এসআইআর এর কাজের চাপে পশ্চিমবঙ্গে একের পর এক বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। এই আবহেই সোমবার রাস্তায় নামলো তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন। ফর্ম জমা ও তথ্য আপলোডের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে শিয়ালদা থেকে সিইও দফতর পর্যন্ত মিছিল করল বিএলও অধিকার রক্ষা কমিটি। আমরা বিএলও অধিকার রক্ষা কমিটি গণতান্ত্রিকভাবে বিএলওদের উপর যে ওয়ার্ক প্রেশার এবং নির্বাচন কমিশন বিজেপি মদতপুষ্ট হয়ে যে পরিকল্পনাহীনভাবে এসআইআর চালু করেছে, যে বিএলওদের অস্থিরতার জন্য, যে নির্বাচন কমিশনের ওয়ার্ক প্রেশারের জন্য আমরা আজ ডেপুটেশন দিতে এসেছি হাজার হাজার মানুষ, সেই বিএলওদের নির্বাচন কমিশনের অফিসে এসে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। কিন্তু বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে এই মিছিল হলেও এমন অনেকেই উপস্থিত ছিলেন যারা বিএলও নন, জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ম্যাডাম, আপনি কোথাকার বিএলও? আমরা ডিএম অফিস থেকে এসেছি, বারাসাতে ডিএম অফিস থেকে এসেছি। বিএলও কি আপনি? না না, আমরা ডিএম অফিসে কাজ করি। যে বিএলও এর যে অত্যাচার চলছে সেইটার প্রতিবাদে এর জন্য আমরা এখানে এসেছি। মানে এখানে যারা এসেছেন, আপনি কি বিএলও? না না, আমি বিএলও না, আমাদের কলিগের বিএলও ডিউটি পড়েছে। আপনি কোথাকার বিএলও? আমার কাজ যেটুকু আমি আপনাকে কোথাকার বিএলও? আপনি বলতে চেয়েছেন আমি বলিনি, এমন কিছু আছে? কোথাকার বিএলও? আমি কোথাকার বিএলও? আমি বিএলও নই, আমি বিএলএ। আপনি কি বিএলও? না না না, আমি বিএলও। আপনি কি বিএলও? না, বিএলও নয়, আমি সরকারি কর্মচারী, ফেডারেশন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। আমরা রাজ্য কর্মচারী ফেডারেশন। আপনি কোথাকার বিএলও? আপনি কি বিএলও? আপনি কোথাকার বিএলও? আমি বিএলও নই। মধুমিতা রায়, খাদ্য ভবন দপ্তরে চাকরি করি। আপনি বিএলও না? না, আমি বিএলও না। আপনি কোথাকার বিএলও? আমি বিএলও না, আমি সুপারভাইজার। ম্যাডাম, আপনি কোথাকার বিএলও? আমি বিএলও নই।
আপনি কোথাকার বিএলও? আমরা স্টাফ। আপনি কি ম্যাডাম ম্যাডাম আপনি বিএলও? তাহলে আজকের এই জমায়েতে কেন? বিতর্কের আবহে চাঞ্চল্যকর দাবি করেছে বিএলও ও ভোটকর্মী ঐক্যমঞ্চ। এই দুপুরবেলা মিছিলে বিএলও কতজন ছিল সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ হচ্ছে যে সব বিএলওরা তো কাজ করছেন, তারা তো এখন ইলেকশন কমিশনের কাজে ব্যস্ত আছেন। স্বাভাবিকভাবে বিএলও কেউ ছিল বলে আমাদের মনে হয় না, যদি থেকে থাকে দু একটা হয়তো ছিল। এই মিছিল এটাকে আমরা সমর্থন করছি না, আমরা মনে করি যে এসআইআরটা হওয়া উচিত। বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে হওয়া মিছিলে অন্যদের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিএলও মিছিলে ছিলেন, ও তো তাদেরকে সাপ্লাই করেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা তাদের পাঠিয়ে মিছিল হয়েছে। নির্বাচন কমিশনের অপদার্থতার জন্য একটা এমন ব্যবস্থা হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিজেপি তৃণমূল মিলিয়ে এমন চাপ সৃষ্টি করেছে, সত্যি সত্যি বিএলওরা নাস্তানাবুদ। সমস্ত কাজের পর প্রায় অসম্ভব একটা কাজ ডিজিটাইজ করাটাও তাদের কাজ, তো তাহলে ডাটা এন্ট্রি অপারেটররা নেই কেন? যদিও রাজ্য সরকারও বোধহয় তাল পেয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর দিল না কেন? বিএলওদের চাপ সৃষ্টি নির্বাচন কমিশনের অপরাধে, বিজেপি তৃণমূল তার অপরাধে, এবং কোনো সন্দেহ নেই সময় বাড়ানো উচিত। সোমবার দুপুর 2টো নাগাদ সিইও দফতরে পৌঁছয় বিএলও অধিকার রক্ষা কমিটির মিছিল। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকালে বাঁধে ধুন্ধুমার। 2 বছরের একটি কাজকে 1 মাসের মধ্যে তোলা যাবে না। সিইও দফতরে তালা চাবি নিয়ে ঢুকতে যান বিক্ষোভকারীরা। হাতে তালা চাবি রয়েছে এবং সেই তালা চাবি নিয়ে তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছে। পুলিশের ব্যারিকেড রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, এবং মূল যে ফটক প্রবীর দেখাচ্ছে সেই ছবি, সেই দরজা কিন্তু একেবারে তালা চাবি দেওয়া, এবং তার পাশে যে ক্রসিক্যাল গেট সেটাকেও কিন্তু বন্ধ করা হয়েছে। ওনারা নিজের চোখে তালা দিয়ে রেখেছেন, নিজের মুখে তালা দিয়ে রেখেছেন, কানে তালা দিয়ে রেখেছেন। দরকার পড়লে ইলেকশন কমিশনকে বলুন আমাদেরকে গুলি করে দিতে, কিন্তু আমরা ছাড়বো না। আমরা আমাদের বিএলওদের, আমাদের সহকর্মীদের পাশে ছিলাম, আছি, থাকবো। এর জন্য যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা খুশি করতে চান করে নিন, আমরা প্রস্তুত রয়েছি। এরপর 14-15 জন প্রতিনিধিকে সিইও দফতরের ভিতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ। সিইও দেখা না করায় তার দফতরের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন তারা। ये बांग्ला है बिहार नहीं है, हम लोग इन लोगों को समझ सकता है ये बांग्ला है बिहार नहीं है। এই দিনের মিছিল থেকে উঠে আসে রাজনৈতিক চাপের প্রসঙ্গ। হুমকি দিচ্ছে কোনো রাজনৈতিক দলকে যদি বেশি আমার সঙ্গে যদি কাজ করছে, কোনো রাজনৈতিক দল যদি বেশি কাজ করে আমার সঙ্গে, তাহলে অন্য রাজনৈতিক দল তখন হুমকি দিচ্ছে। আবার অন্য রাজনৈতিক দল যখন কাজ করছে আমার সঙ্গে, আরেকটা রাজনৈতিক দল হুমকি দিচ্ছে, তুমি ওর হয়ে পক্ষপাতিত্ব করছো, তুমি ওর হয়ে পক্ষপাতিত্ব করছো। এসআইআর শুরু হওয়ার আগে থেকেই বিএলওদের নানা ধরনের হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে। এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ আর এক শ্রেণীর চটি চাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ও সব হবে না। ইলেকশন কমিশন যেমন সজাগ আছে, ভারতীয় জনতা পার্টি এবারে প্রত্যেকটি ব্লক ভিডিও বুথে, আমি সতর্ক করে দিচ্ছি, বিহারে কিন্তু 52টা লোক এখনো জেলে আছে, দয়া করে এগুলো করবেন না। বিএলওদের একাংশের অভিযোগ এবং তা নিয়ে চাপানুতরে রাজ্য রাজনীতি যখন সরগরম, তখন উল্টো ছবিও ধরা পড়েছে এ রাজ্যে। যে বুথ লেভেল অফিসার বা বিএলওরা অত্যন্ত দক্ষতার সঙ্গে 100% এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করে ফেলেছেন, কম সময়ের মধ্যে নিজেদের কাজ নিখুঁতভাবে শেষ করেছেন, তাদের নাম এবং ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কার্যত স্বীকৃতি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। অন্যদিকে সোমবার সাংবাদিক বৈঠকেও বিএলওদের ভূয়সী প্রশংসা শোনা গেছে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের মুখে। বিএলওদের একাংশ যখন চাপে চিনে চ্যাপ্টা হওয়ার অভিযোগ করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন বিএলওদের হিরো আখ্যা দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আমাদের বিএলও जो আছেন প্রচুর পরিশ্রম করছেন। 20 দিন হয়েছে, 20 দিন মধ্যে যেটা আছে 7 কোটি 66 লাখ লোক কাছে অ্যাপ্রোচ করা, ওদেরকে ফর্ম দিয়া, তারপরে অনেক জায়গা পাবলিক ওনাদের থেকে সাহায্য চেয়েছে কিরম ভরবো, অনেক বিএলও সাহায্য করেছেন যেটা আছে, তারপরে ফর্ম কালেকশন করা, তারপরে এখন তো সব কাজ অনলাইন হচ্ছে, রিয়েল টাইম হচ্ছে,
ওখানে আপলোড করা পরে যেটা আছে এনুমারেশন ফর্ম রিসিভ করে ইআরওকে দিয়ে, তো প্রায় প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে, প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে। অ্যান্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের SIR SSI's হিরো আছে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে আর দ্য ফুট সোলজার্স, দে আর গোয়িং ফ্রম হাউস টু হাউস, দে আর দ্য ফেস অফ দি ইলেকশন কমিশন। যে বিএলওদের নাম ছবি সহ তাদের দক্ষতার কথা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তার মধ্যে রয়েছেন নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিএলও ওয়াহিদ আকরম মণ্ডল। প্রথম দুদিন 100টা করে ফর্ম দেওয়া হয়, এবার সেখানে আমি কাজ ফেলে রাখতাম না। যখনই আমার ফর্মটা দেওয়া হতো আমি সেই দিনের কাজটা দিনে আমি সেরে ফেলতাম। 9 তারিখ নাগাদ আমি সমস্ত ফর্ম বিলি করে ফেলি। আমার টোটাল হচ্ছে 806 জন। এই বিএলওর দাবি কাজ শুরুর 17 দিনের মধ্যেই যাবতীয় ফর্ম ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ করেছেন তিনি। এই নিয়ে হাঁসখালির বিডিও শান্তন ভট্টাচার্য বলেন, যেখানে অনেক বিএলও এখনো কাজ 50% শেষ করতে পারেনি, সেখানে এই বিএলও 100% কাজ শেষ করেছে, যা প্রশংসনীয়। এইদিকে এই আবহে আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিও ক্লিপ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তোর সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। তুই কেন করলি কেন? কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা দিবে, রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। SIR আবহে ফেক শিরোনামে উত্তর 24 পরগনার সন্দেশখালী। সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা দিবে, রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। বিজেপির অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূলের বিএলএ জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার সন্দেশখালীর বয়ারমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকার বিএলও দীপক মাহাতোর অভিযোগ, তাকে ফোন করে হুমকি দেন তৃণমূলের বিএলএ জামিরুল ইসলাম মোল্লা। এই পঞ্চায়েতের 3 নম্বর বুথের বাসিন্দা ওহেদ বক্স গাজী। স্থানীয় সূত্রে খবর, পরিবারের 3 সদস্য এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেন বিএলও দীপক মাহাতোকে। বিএলওর দাবি, প্রমাণপত্র ঠিক না থাকায় প্রথমে তিনি পেন দিয়ে সেটি কেটে দেন, পরে নিজের ভুল বুঝতে পেরে বিডিও অফিস থেকে নতুন ফর্ম তাদের দেন। 2002-এর তালিকায় ওই 97 বছরের ভোটারের নাম কেন নেই? SIR চালু হয়েছে এবং 2002-এর যে তালিকা সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপলোড করা হয়েছে। তিনি তো এই তালিকা তৈরি করেননি, নির্বাচন কমিশন এই তালিকা আপলোড করেছে, সুতরাং তার দায় এটা তার নয়। কিন্তু তাকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, রাত্রিবেলা তার বাড়িতে হামলা করা হবে, নাম যদি বাদ যায় তাকে দেখে নেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে, তার ঘর বাড়ি ভাঙচুর করা হবে, আগুন লাগিয়ে দেওয়া হবে, রীতিমতো এই ভয় ধরানো হুমকি, তাতে আতঙ্কিত বিএলও দীপক মাহাতো। ওহেদ বক্স গাজীর অভিযোগ, তার পরিবারের সদস্যদের বাংলাদেশি বলে ফর্ম কেটে দেন বিএলও। আর ফর্ম দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে, বলে বাংলাদেশি বলে আমাদের এই খপকে ওরা কেটে দিয়েছে। 3 দিন নাতি ওই কথা বলে ওরা কেটে দিয়েছে, বিএলও কেটে দিয়েছে। তোমরা অতীতে বাংলাদেশ আমাদের ছেলেদের 3টে ওদেরকে ফর্ম ফিল আপ করে বেড়া কাট মেরেছে ওখানে। আমার দাদুরা বাস করছে এখানে 100 বছরের উপরে স্যার, ঠিক আছে, তা আমাদের বাংলাদেশ বলে ঘোষণা করলে তো হবে না স্যার। অভিযোগ, এই ঘটনার পরই বিএলওকে হুমকি দেন তৃণমূলের বিএলএ। এরপরই নেজার থানায় অভিযোগ দায়ের করেন বিএলও দীপক মাহাতো, যার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হুমকি দিয়ে বলেছিলেন যে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, তোমাকে কেটে কুচি কুচি করবো, এই রাতের মধ্যে তোমাকে ঘর বাড়ি থেকে জ্বালিয়ে পুড়িয়ে করবো। আমি খুবই আতঙ্কিত রয়েছি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখানে কেউ ভারতীয় নেই, তারা আজকে বিএলও যারা কাজ করছে হুমকি দিচ্ছে, একটিও বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান তৃণমূলকে রাখতে দেবো না। আমাদের কাছে একটা অভিযোগ আসে, সেই ব্যক্তিগুলোই এসে অভিযোগ করেছে যে আমাদের ফর্মটা এক কলমে চিকে মেরে কেটে দিয়েছে এবং তার কপি 3টি কপি আছে। এভাবে হবে না, তোমরা বাংলাদেশি। জামিরুল আমাদের উনি বিএলএ ট্যুর কাজ করে, কি বা কি ফোনে বলেছে আমরা অতটা তো শুনিনি এখনো, তবে যদি বলে থাকে সেটা। SIR আবহেও ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে সন্দেশখালীর নাম। এদিকে SIR এর বিরোধিতায় সোমবার প্রায় 25,000 নেতাকর্মী জনপ্রতিনিধি নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে SIR আতঙ্কে সাধারণ মানুষের আত্মহত্যা, মৃত্যুর অভিযোগ থেকে কাজের চাপে বুথ লেভেল অফিসার বা বিএলওদের মৃত্যু, আত্মঘাতী হওয়ার অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি। সূত্রের খবর, সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, বিএলওরা নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মী, তাদের মৃত্যুর দায় অস্বীকার করতে পারে না কমিশন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে FIR করা হবে না সেই প্রশ্নও তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজকে ইলেকশন কমিশন বারবার বলেছিল 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর নেবার জন্য, মমতা ব্যানার্জি সরকার নেননি। আজকে পুরো চাপটা বিএলওর ওপর দেওয়া হয়েছে, যে কারণে আজকে বিএলওরা এত কাজ সামলাতে পারছে না, তারা আত্মহত্যা করছে, অসুস্থ হয়ে পড়ছে। আজকে অভিষেক ব্যানার্জি আপনি কি প্রেস কনফারেন্স, এই ভার্চুয়াল কনফারেন্স করে আপনি কি জেলার নেতৃত্বকে এটা বলতে চান যে এইভাবে লুকিয়ে রাখবে? এই স্বরূপনগর থেকে যারা পালাচ্ছে, হাকিমপুর পোস্ট থেকে যারা পালাচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা, তাদেরকে কোথায় কোথায় লুকিয়ে রাখতে হবে সেটা নিয়ে কি আজকে ভার্চুয়াল কনফারেন্স করছেন নাকি? এই প্রেক্ষিতে আত্মঘাতীদের চিঠি ও ভিডিও নিয়ে তৃণমূলের 10 সাংসদকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিতভাবে এসআইআর শুরুর অভিযোগও তোলেন তিনি। বলেন, রাজ্য সরকারের সঙ্গে কোনো পরামর্শ না করেই এসআইআর প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই এসআইআর এর কারণে 1 মাসে আমরা 35 জনকে হারিয়েছি। এখনো পর্যন্ত এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে ও আত্মহত্যা করেছেন 32 জন সাধারণ মানুষ। কাজের চাপে মৃত্যু হয়েছে 3 বুথ লেভেল অফিসারের, 4 জন হাসপাতালে ভর্তি। এই কারণেই আমরা এসআইআর কে বাংলা বিরোধী প্রক্রিয়া বলছি। পাশাপাশি এই ভার্চুয়াল বৈঠক থেকে বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এরা ভোট চোর, ভোট চুরি করবে, আমাদের হাতে হাতে ধরতে হবে। বিজেপি বিভিন্ন রাজ্যে সরকার গঠনের জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। সূত্রের খবর, এই প্রেক্ষিতে দিল্লি, মহারাষ্ট্রের উদাহরণ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে পিচ আলাদা, এখানে খেলা অত সহজ নয়। তৃণমূল কংগ্রেস এখন সবচেয়ে ভয় পাচ্ছে এসআইআর কে। তার কারণ এসআইআর তৃণমূলের হারের মজ্জা পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। কারণ তৃণমূল যার উপর টিকে আছে, বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের ভোটে তৃণমূল নির্বাচিত হয়ে আসছে, মৃত ভোটার, ভুয়া ভোটারের দ্বারা নির্বাচিত হয়ে আসছে। আর সেই ভোটারগুলোই যদি না থাকে, বাংলার প্রকৃত নাগরিক, প্রকৃত ভোটার যখন ভোট দেবে, তৃণমূলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আর এসআইআর এর চ্যালেঞ্জকে পার করবার শক্তি ভাইপো পিসি কারোই নেই। সূত্রের খবর, এসআইআর নিয়ে বহু জেলার নেতাদের কাজেই সন্তুষ্ট নয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের কথাও হয়েছে। সূত্রের খবর, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নিজের এলাকায় ভোট বাড়াতে হবে। কারা কারা সক্রিয়, কারা কারা নিষ্ক্রিয়, কড়া নজর রাখছে দল। সব রিপোর্ট যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কাজের মূল্যায়ন করা হবে। এসআইআর পর্বে কোনো বিধায়ক বা সাংসদ কেমন কাজ করছেন, 15 দিন অন্তর তার রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে। গোটা পার্টিটা অবমূল্যায়নে চলছে, সব থেকে গোটা তৃণমূল দলের মূল্যায়ন করা দরকার এবং সেই মূল্যায়নটা মানুষ করবে। গোটা তৃণমূল দল অবমূল্যায়নের পথে। আর নতুন করে মূল্যায়ন করে কি হবে? এখান থেকে বসে বসে বলা যায় তৃণমূল দল চোরদের দল, এটাই মূল্যায়ন। তৃণমূল দল লুটেরদের দল, এটাই মূল্যায়ন। তৃণমূল দল দুর্নীতিগ্রস্তদের দল, এটাই মূল্যায়ন। সূত্রের খবর, যেসব জেলায় পারফরমেন্স খারাপ সেখানে নেতা নেতৃত্বে থাকার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবার নির্বাচন প্রক্রিয়া 3 মাসের নয়, 6 মাসের। এনুমারেশন ফর্ম বিলির দিন থেকে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের লক্ষ্য 100% এনুমারেশন ফর্ম জমা দেওয়া, এটাই আমাদের পাখির চোখ। 100% এনুমারেশন ফর্ম যাতে জমা পড়ে, তাই জেলায় জেলায় পর্যবেক্ষক পাঠাচ্ছে তৃণমূল। এ রাজ্যে এসআইআর নিয়ে চিৎকার কেন? দুটো দিক। একদিক যে তারা 14 বছরের কলঙ্কটা এসআইআর এর আড়ালে চেপে রাখতে চাইছেন, এসআইআর কে ঢাল করতে চাইছেন। অন্যদিকে যে তালিকা আছে সেই তালিকাতেই নির্বাচন করতে চাইছেন। কারণ দুধে কতটা জল আছে সেটা নিখুঁতভাবে উত্তরাধিকারী খবর রেখেছেন। ফলে যখন অঙ্গচ্ছেদ হচ্ছে, আর কি অঙ্গহানি হলে তো ব্যথা হয় মানুষের শরীরে, সেই জন্য হচ্ছে। এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠকের মধ্যেই 4 দিনে দ্বিতীয়বার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রশ্ন তুললেন সিইওর দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার নিয়োগের অনুরোধ নিয়ে। দিনচারেক আগে এসআইআর এর চাপে একের পর এক বিএলওর মৃত্যুর অভিযোগ প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারকে 3 পাতার চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। আমার বিশ্বাস এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন।
এই আবহেই সোমবার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, আমার নজরে আসা দুটি বিরক্তিকর অথচ জরুরি বিষয় সম্পর্কে আমি আপনাকে লিখতে বাধ্য হচ্ছি। চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর এবং বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে কর্মীদের দিয়ে কাজ করানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অথচ সিইও অফিস 1 বছরের জন্য 1000 ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের অনুরোধ করেছে। এটা খুব উদ্বেগের বিষয়। এরপরই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, যখন জেলা অফিসগুলিতে ইতিমধ্যেই এই ধরনের কাজ করার জন্য যথেষ্ট সংখ্যক দক্ষ পেশাদার রয়েছে, তখন পুরো 1 বছরের জন্য বহিরাগত সংস্থার মাধ্যমে একই কাজ আউটসোর্স করার জন্য সিইওর উদ্যোগের কি প্রয়োজন? এটা কি কোনো রাজনৈতিক দলের নির্দেশে কায়েমি স্বার্থ পূরণের জন্য করা হচ্ছে? কয়েক ঘন্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর এই চিঠি নিয়ে পাল্টা মুখ খুলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। মাঝে একটা কমপ্লেন্ট হয়েছিল এখানে, মতলব ইসিআই থেকে এসেছিল, ইনকোয়ারি করে রিপোর্ট গিয়েছিল ইসিআই কাছে। তো ইসিআই ওই সময় ডাইরেকশন দিয়েছিল কি কোনো কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে ইউজ করা যাবে না ফর ইলেকশন রিলেটেড ওয়ার্ক। আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা মুখ্যমন্ত্রী চিঠি নিয়ে রাজনৈতিক চর্চার পারদ সপ্তমে। উনি যেমন রাজীব সিনহাকে দিয়ে পঞ্চায়েত ভোটটা লুট করেছেন, পৌরসভা ভোট লুট করেছেন, ওইটা ভাবছেন। ওখানে রাজীব সিনহা নেই, জ্ঞানেশ কুমারজি, মনোজ আগরওয়ালজি আছেন। অত 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 খারাপ কাজ ওরা করে, আর এসব কাজ ইলেকশন কমিশন করে না। যাবেন, কিন্তু ঠাকুর বাড়িতে গেলে যদি ধরা পড়ে যায় যে উনি এই পরিবারের আভ্যন্তরীণ বিরোধের মধ্যে ব্যালেন্সের খেলা খেলছেন, সেখানে পরিবারের মধ্যে যাবেন না। যে পরিবারে উনি নাকি গিয়ে গিয়ে পরিবারের লোক হয়ে গেছিলেন, সেই পরিবারে যাওয়ার সাহস উনি দেখাচ্ছেন না, উনি ঠাকুরনগরে নাকি যাবেন। এই মানুষরা বিপদে পড়েছে। 2003-এর আইন, মুখ্যমন্ত্রী আপনি বুঝে রাখুন, 2003-এর আইন, নাগরিকত্ব সংশোধন আইন, তখন অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী, আপনি সেই সরকারের মন্ত্রী। এ দায় বিজেপি অস্বীকার করতে পারে না, এ দায় মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারে না। এরই মধ্যে এসআইআর ইস্যুতে মঙ্গলবার বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁর মতুয়াগড়ে জোড়া কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে দুপুরে বনগাঁ ত্রিকোণ পার্কে সমাবেশ করবেন তিনি, এরপর দুপুরে হবে মহামিছিল। চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সূত্রের দাবি মঙ্গলবার ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাবেন না তিনি। ঠাকুরবাড়িতে আসলে আমরা মত ধর্মের মানুষ যারা আমরা প্রচণ্ড খুশি, অথবা একটা অভিভাবক, সেটা আমরা জানি উনি আমাদের পাশে আছে, এটা নিয়ে লড়াই করছে, আগামীতেও আমাদের পাশে থাকবে। এবং ওই দিন আমাদের কি বার্তা দেয় সেটাও আমরা শোনার জন্য আমরা বসে আছি অধীর আগ্রহে। কিছু মানুষের চক্রান্তে সম্ভবত আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখেছি যে ঠাকুর বাড়িতে এলে মতুয়া মহাসংঘ এবং মমতা ঠাকুরের গুরুত্বটা অনেকটা বাড়বে এবং তাদের গুরুত্ব অনেকটা কমে যাবে, যে কারণে কিছু মানুষের বিরোধিতা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফিরিয়ে নিচ্ছেন না, তবু আমরা আশা রাখছি তিনি ঠাকুর বাড়িতে যথাসময়ে আসবেন। মতুয়াদের একটা বড় অংশই হলো বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। এই মতুয়াদের প্রকৃত দরদি কে তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে লড়াই দীর্ঘদিনের। মতুয়া ঠাকুর বাড়িতে এখন বিজেপির একজন সাংসদ, একজন বিধায়ক, তৃণমূলেরও একজন সাংসদ, একজন বিধায়ক। এখন এসআইআর আবহে বাংলাদেশ থেকে আসা মতুয়ারা কি উদ্বিগ্ন? এই প্রশ্ন যখন জোরালো, তখন বিজেপির তরফে বারবার সিএএ শিবির করা হচ্ছে, আশ্বস্ত করে বলা হচ্ছে হিন্দুদের কোনো ভয় নেই। আবার তৃণমূল দাবি করছে মতুয়াদের বোকা বানিয়ে ভোট নিয়ে এখন তাঁদেরই বিপদের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি। এই আবহেই মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ও মিছিল মতুয়াদের ঘিরে রাজনীতি আরো জোরালো করেছে। এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠাকুর বাড়িতে যাওয়ার কোনো মুখ নেই তার, যেহেতু একটা সময় মুখ্যমন্ত্রী ভোটের লোভে মতুয়াদের পাশে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। বাংলার সমগ্র মতুয়ারা জেগে ওঠে তার প্রতিবাদ জানিয়েছিলেন, তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল, কিন্তু সে চাইনি। এখন ভোট এসছে, মতুয়া এলাকায় ঘোরাঘুরি আরম্ভ করেছে যে ওই মতুয়াদের ভোট বিজেপি নিয়েছে, ওই মতুয়াদের ভোট টিএমসি নিয়েছে। টিএমসি বিজেপি উভয়ের দায়িত্ব সেই মতুয়া সম্প্রদায়ের মানুষের নামকে অন্তর্ভুক্ত করানো। ডেটা এন্ট্রি অপারেটর বিতর্কে সোমবারই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে সামনে এলো এই ছবি। কেউ কলেজ পড়ুয়া, কেউ বিডিও অফিসের অস্থায়ী কর্মী। হুগলির আরামবাগ থেকে জলপাইগুড়ি ধূপগুড়ি বিডিও অফিসে বসে অনলাইনে এরাই এসআইআর এর ডেটা এন্ট্রি করছেন বলে অভিযোগ উঠল।
এসআই ফর্মগুলো আপডেট করছি, আমি পড়াশোনা করি। যা নির্দেশ দিবে তার উপর ডিপেন্ড করে আমাদের এন্ট্রি হবে। আমরা 15 বছর ধরে ক্যাজুয়াল স্টাফ যারা এন্ট্রি ডাটা এন্ট্রির কাজ করতেছি। হুগলির আরামবাগের বিডিও অফিস, এখানে চলছে এসআইআর এর ডেটা এন্ট্রি। এসআইআর এর ডেটা এন্ট্রি করতে দেখা যাচ্ছে কলেজ পড়ুয়াদের। এসআই ফর্মগুলো আপডেট করছি, ফর্ম অনুযায়ী আমরা ফিল আপ করছি, ফিল আপ করে অনলাইনে সাবমিট করছি। আমি পড়াশোনা করি, এখন বলছে কাজ করতে বলেছে আমাদেরকে। বিএলও রানারে ডিওর কাজ করছি, একটা কোচিং সেন্টার থেকে এসেছি। এই ছবি সামনে আসতেই মুখ লুকোতে দেখা গেল বিডিও অফিসের এক কর্মীকে। যদিও আরামবাগের বিডিও অবশ্য কলেজ পড়ুয়াদের দিয়ে ডেটা এন্ট্রি করানোর অভিযোগ অস্বীকার করেছেন। স্যার, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এটা এন্ট্রি করছে, কি বলবেন? এই হিসাবে এসেছে, আমাদের বিএলওর কোনো ছেলে মেয়ে আসতে পারে, কিন্তু বাইরের কোনো। এদিকে এই ছবি সামনে আসতেই শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। আরামবাগে দেখতে পাওয়া গেছে, এর দায় আরামবাগ বিডিও, আরামবাগ এসডিও এবং ডিএমকে নিতে হবে, এবং ইলেকশন দপ্তরে যারা কাজ করছে ইআরও তাদেরকে এই দায় নিতে হবে। এটা একটা আলোচনা চলছে যে কপি করার জন্য কিছু নিয়ে দিকে, এর কোনো সঙ্গে তো কোনো নেই। সে বিএলওরও তারা তাদের কাজ করছে, কাজটা থেকে সেটা একটা কপি রাখার জন্য একটু কপি। অন্যদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি বিডিও অফিসে আবার অস্থায়ী কর্মীদের দিয়ে এসআইআর এর ডেটা এন্ট্রি করানোর অভিযোগ উঠেছে। স্বচ্ছ ভোটার তালিকা হলে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাটিতে ঢেউ হিসাব হবে, 26শে বিধানসভার রসগোল্লা হবে, তার জন্য উনি এইসব নোংরামি অনৈতিক কাজ করবে। অত্যাচারীরা তো সব তৃণমূলের শালি শালা বাস্তি, তারা দিয়ে অস্থায়ী কর্মচারী, তাদেরকে দিয়ে রোহিঙ্গাদের নাম রাখানোর চেষ্টা চলছে, মৃত ভোটার নাম রাখার চেষ্টা চলছে। সুপরিকল্পিতভাবে একটা ভোটার, বৈধ ভোটারের কাজগুলো বন্ধ হোক, মানুষের মধ্যে ভয়ভীতি ঢোকানোর চেষ্টা করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। এ প্রসঙ্গে ধূপগুড়ির বিডিও স্যারেন তামাং জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এসআইআর নিয়ে অনিয়ম বেনিয়মের অভিযোগ। ভোটার তালিকায় কেউ শ্বশুরকে বাবা বানাচ্ছেন, তো কেউ প্রতিবেশীকে বাবা বলে পরিচয় দিচ্ছেন। চাঞ্চল্যকর অভিযোগের ছড়াছড়ি। কোথাও শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম, কোথাও আবার শ্বশুরকে বাবা দেখিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ গত কয়েকদিনে এমন অভিযোগ এসেছে বহু। আর এবার প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জে। তুফানগঞ্জ বিধানসভার 95 নম্বর বুথের ভোটার হাবিল শেখ। ভোটার কার্ডে তার বাবার নাম রয়েছে আব্দুল করিম শেখ। এরা দুজনেই তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ফেরসাবাড়ি এলাকার বাসিন্দা। কিন্তু অভিযোগ, প্রতিবেশীকেই বাবা হিসেবে দেখিয়ে ভোটার কার্ডে নাম তুলে ফেলেছেন হাবিল শেখ। হাবেলের বাবার নাম তো করিম না, আমার বাবার নাম হচ্ছে করিম। হাবেলের বাবার নাম তো আব্দুল আলিম শেখ। আমাকে যখন হাবেলের ফর্মটা দিতে চাইলো, আমি বললাম যে না, আমি হাবেলের ফর্ম নিব না। বলছি বিয়ালুরকে যে এটা আমরা মাইনে নিব না, আমরা আমার বাবার যে কয়েকজন আমরা আছি ছেলে, আমরা এই কয়েকজনই করবো, হাবেলেরটা আমরা করাবো না। প্রতিবেশীদের বক্তব্য, অন্তত 15 বছর ধরে এই এলাকাতেই থাকেন হাবিল শেখ, যদিও এই মুহূর্তে স্ত্রীকে নিয়ে ভিন রাজ্যে আছেন। প্রতিবেশীকে বাবা বানিয়েছে, সবাই জানে এটা, যে হাবিল শেখের বাবা করিম শেখ না। হাবিল শেখ তো বাইরে আছে অরুণাচলে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই রকম হাবিল শেখ প্রচুর আছে, তারা কেউ শ্বশুরকে বাবা বানিয়েছে, কেউ জানেই না অমুক নামে তার বাবা আছে। এই অবস্থায় দাঁড়িয়ে এখন এসআইআর হচ্ছে, আর এসআইআর হওয়াতেই এগুলো জনসমক্ষে আসছে। 15 বছর আগের যদি ঘটনা হয়, তৃণমূল কংগ্রেস সে সময় ক্ষমতায় ছিল না, কেন কিভাবে কারা সার্টিফিকেট দিল সেটাও দেখা দরকার, এবং কেউ অসঙ্গতি করলে ধরা পড়লে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ব্যবস্থা গ্রহণ করা। কোচবিহারে যখন এই অভিযোগ, তখন আলিপুরদুয়ারে আবার অন্য ঘটনা। এখানে অভিযোগের আঙুল আবার তৃণমূলেরই বুথ সভাপতির দিকে। কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা এলাকার 141 নম্বর বুথের তৃণমূল সভাপতি বাদশা গাজী 2018 সালে পঞ্চায়েত ভোটের পর থেকে বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। খোদ তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ, তার থেকে মাত্র 16 বছরের বড় কাকা শ্বশুরকে বাবা দেখিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন তিনি। আমরা তো জানি না, ঘরের নাম তো সবাই দিতেছে, এ করতেছে, বলছে তোমার ঘর ঢুকছে, দাও তোমার এখন নিয়ে যাও। আমরা জানি হয় বোধহয় ঘর ঢুকছে, কেউ কেউ বলবেন না, পরে এইভাবে আধার কার্ড দিল ঘরের লোক। কিছুদিন পরে শুনতে পারি এইরকম, তখন আমি ওগুলা অবজেকশন জানাইছিলাম, তখন কয় আরে লাগবে না, থাক থাক, এইভাবে অনেক নেতা খেতে কয়। ও তো শ্বশুরের ভাই আব্দুল মিয়া, মানে কাকা শ্বশুর, মানে বাবা না, না এইখানে ওকে ওরাই নিয়ে আসছিল, ওরা বাইরে কাজ করছিল না,
ওদিকে আমরা বিয়ে ওখান থেকে নিয়ে আসা এখানে বিয়ে দিয়েছিলাম। ইতিমধ্যে এসআইআর এর জন্য এনুমারেশন ফর্মও পেয়ে গেছেন তৃণমূল নেতা। জমা পড়ার পর খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিএলও। উনি বলেছিল যে উনি এখানকার লোক না, উনি নাকি বাংলাদেশি না কোথাকার, আমি কিছু জানি না সে ব্যাপারে। তো আমি বলছি ওকে যে ঠিক আছে, ও তাহলে আমাকে দিক, পেপারসগুলো জমা দিক। সেটা আমি জিপিতেও জানিয়েছি যে আমাকে BLA 2 এভাবে বলছে, তাহলে এটা দেখতে হবে। ওরাও বলছে হ্যাঁ, সে তো অবশ্যই দেখা হবে। কোচবিহার থেকে আলিপুরদুয়ার হয়ে এবার হাওড়ার ডোমজুরের বাসিন্দা মনিরুল ইসলাম গাজী। হাওড়ার জগৎবল্লভপুরের ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর, অথচ অভিযোগ ওই ব্যক্তি আদতে বাংলাদেশের নাগরিক। অভিযোগ বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রেও নাম রয়েছে তাঁর। কিন্তু ওনাকে আমরা দেখেছি বাংলাদেশি হিসাবে, আমাদের চিহ্নিত আমরা পরিচয় বাংলাদেশ থেকে উনি এসেছেন, আর বাংলাদেশে এখানে আসার পরে সব রকম নথি করেছে। পরিবারের সদস্যদের দাবি 20 বছর আগে বাংলাদেশের কালীগঞ্জ থেকে এপারে চলে আসেন মনিরুল ইসলাম গাজী। এ রাজ্যে আসার পরই ভোটার কার্ড সহ তৈরি করা হয় যাবতীয় নথি। দাদা অনেকদিন আগে এসছে। আমাদের আসল বাড়ি ছিল আগে বাংলাদেশের কোথায়? কালীগঞ্জ। ভাবি কোথায়? ভাই বাংলাদেশ থাকে। উনি কোনোদিন আসে না এখানে। এখানে তো আসে। এখানে কি দাদা সব আছে? হ্যাঁ। কি আছে? ভোটার আই কার্ড, তারপরে আধার কার্ড সব আছে। এখানে কি ভোট দিয়েছিল? এখানে নিয়ে তো ভোট দেয়। আচ্ছা, সব ভোটই দিয়েছে। 2002 সালে যে এসআইআর হয়েছিল তখন কি নাম ছিল দাদা? তা ঠিক বলতে পারছি। আচ্ছা, এবারে যে মানে যে ফর্ম দিচ্ছে এসআইআর, সেটা পেয়েছো? অন্যদিকে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে আবার ভোটার তালিকায় নাম এক, বাবার নামও এক, এমনকি এক এপিক নাম্বারও। তফাৎ শুধু এটুকুই যে একজন ভোটার জীবিত, আরেকজন মৃত। সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় সামনে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। এই বিধানসভার অন্তর্গত গড়িয়ার বাসিন্দা প্রসন্ন দাসের দাবি 2015 সালে তার বাবা বিমল দাসের মৃত্যু হয়। তারপরও এতদিন ভোটার তালিকায় নাম ছিল। এখন এসআইআর আবহে বাবার নাম বাদ দেওয়ার জন্য এনুমারেশন ফর্মের অপেক্ষা করছিলেন ছেলে, কিন্তু সেই ফর্ম না আসায় যোগাযোগ করেন স্থানীয় বিএলওর সঙ্গে। সেখানেই প্রসন্ন রায় জানতে পারেন তার বাবার নামের ফর্ম পৌঁছে গেছে ওই পাঠেরই বাসিন্দা আরেক বিমল দাসের বাড়িতে, যিনি জীবিত। এসআইআর প্রক্রিয়া চলাকালীন ব্যবসায়ী প্রসন্ন দাস তিনি তার বাবা বিমল দাসের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করবেন বলে একেবারে প্রস্তুতি নিয়ে রেখেছেন, কিন্তু তার বাবা বিমল দাসের কোনো এনুমারেশন ফর্ম প্রসন্ন দাসের কাছে বা তার পরিবারের কাছে এসে পৌঁছয়নি। আমার বাবা 2015 সালে মারা গেছেন এবং সেখান থেকে আমার বাবার ভোটার লিস্ট থেকে নামটা আমি বাদ দিতে চাই। তো দেখলাম যে আমাদের কাছে ফর্মটা এসে পৌঁছায়নি, তো আমি নিজে খোঁজ নিয়ে বিএলও সাহেবের সাথে আমি গিয়ে দেখা করলাম। দেখা করার পরে উনি আমাকে জানান যে আমার বাবার ফর্মটি তোলা হয়ে গেছে বিমল দাসের নামে। আমাদের মধ্যে কেউ ফর্ম তুলিনি আমরা, তাহলে এই ফর্মটা কোথায় গেল? তখন উনি ওনার কাছে যে নাম্বারটা রয়েছে, যে ভদ্রলোক তুলে নিয়ে গেছেন তার নাম্বারটা আমাকে দিলে আমি তার সঙ্গে যোগাযোগ করি। সেও দাবি করছে যে তার বাবার নাম বিমল দাস এবং যে এপিক নাম্বার উনি বলছেন আমাকে, সেই এপিক নাম্বার এবং আমার বাবার যে এপিক নাম্বার দুটো একই দেখাচ্ছে। যদিও বিএলওর যুক্তি নাম, এপিক নাম্বার এমনকি ছবি মিলিয়ে দেখার পরই ফর্ম দিয়েছেন তিনি। একই এপিক নাম্বারে দুজনের ভোটার কার্ড দেখতে পাচ্ছি। তার মধ্যে একজন মৃত আর একজন জীবিত। যে জীবিত তার ছবি মিলে গেছে, এপিক নাম্বার ঠিক মিলে গেছে, তাকে ইনফরমেশন ফর্মটা দেওয়া হয়েছে, সে ফিল আপ করে জমাও দিয়েছেন। কিন্তু যিনি মৃত তিনি এসে বলছেন যে আমার ছেলে বলছেন যে এটা আমার বাবার ফর্ম নেই, এটা আমি ডিলিট করতে চাই। এখন এটা তো আমি কিছু বলতে পারবো না। আমার উপরে সুপারভাইজারকে আমি বলেছি যে এই ব্যাপারটা আপনি বলুন। উনি বলেছেন ভিডিওতে সাথে কথা বলতে, সেখানে উনি যাবেন। একদিকে যেমন এসআইআর প্রক্রিয়া শুরু হতেই সামনে আসছে একের পর এক সব অদ্ভুত ঘটনা, তারই মধ্যে এসআইআর এর কাজের চাপে বিএলওদের অসুস্থ হয়ে কিংবা আত্মহত্যা করে একের পর এক মৃত্যুর অভিযোগ উঠেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিজেপি শাসিত রাজস্থান থেকে গুজরাট, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই অভিযোগ উঠেছে বাম শাসিত কেরলেও। রবিবার মধ্যপ্রদেশের দামো জেলায় মৃত্যু হয় সীতারাম গোঁদ নামে এক স্কুল শিক্ষকের, যিনি বিএলওর দায়িত্ব সামলাচ্ছিলেন।
সূত্রে খবর, এসআইআর এর কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিজনেরা এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ করলেও প্রশাসন তা মানতে नाराज। बहुत ही दुखद घटनाक्रम हुआ है। डॉक्टर से जो जानकारी मिली है उसमें उनकी किडनी और लिवर में उनके फंक्शंस में इश्यूज थे। इस कारण से जो है वो उनकी मृत्यु का जो प्रमुख वजह है वो है। उनके लिए हमने 3 सहायक ऑलरेडी लगा के रखे हुए थे। काम भी उनका अच्छे से चल रहा था, ऐसी कोई दिक्कत नहीं थी। এর আগে মধ্যপ্রদেশের দামো জেলাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শ্যামসুন্দর শর্মা নামে এক বিএলওর। পরিবারের দাবি, এসআইআর এর কাজ নিয়ে প্রচন্ড মানসিক চাপে ছিলেন তিনি। শুধু তাই নয়, एसआईआर এর কাজ করতে গিয়ে হুমকির মুখেও পড়তে হয় তাকে। हम ये देख रहे हैं कि हमारे बीएलओ के अंदर बहुत ज़्यादा तनाव महसूस किया जा रहा है। उसके कारण अभी हमारे एक बीएलओ की मृत्यु भी हो गई। इसके पहले भी एक मृत्यु हो चुकी शर्मा जी की। हमारा सबसे पहली ये डिमांड है कि उनके ऊपर से तनाव कम किया जाए, फ्रेंडली काम कराया जाए। और इसमें लोग तनाव के कारण मृत्यु भी हो रहे हैं, दुर्घटना का शिकार हो रहे हैं। বিজেপি শাসিত আরেক রাজ্য উত্তরপ্রদেশেও কাজের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লখনৌয়ের স্কুল শিক্ষক বিজয় কুমার বর্মা। পরে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপে মৃত্যু হয়েছে বিএলওর। এর আগে বিজেপি শাসিত রাজস্থানে কাজের চাপে এক বিএলওর মৃত্যু ও এক বিএলও ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ। বিজেপি শাসিত আরেক রাজ্য গুজরাতের খেড়া জেলায় অতিরিক্ত কাজের চাপে রামেশ্বর ভাই পরমার নামে এক বিএলওর হার্ট অ্যাটাকের ফলে মৃত্যুর অভিযোগ ওঠে। এর মধ্যেই আবার গুজরাতে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অরবিন্দ ভাদের নামে এক বিএলওর ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, সুইসাইড নোটে স্কুল শিক্ষক মানসিক চাপের কথা উল্লেখ করেছিলেন। বাম শাসিত কেরলেও এসআইআর এর কাজের চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বছর 44-এর অনিশ জর্জ কেরালার পায়ান্নুরের একটি স্কুলে পিয়নের কাজ করতেন। বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। একের পর এক বিএলও গুজরাট, রাজস্থান, ডাবল ইঞ্জিনের রাজ্যে যখন আত্মহত্যা করছে, তাদের আতঙ্কের জন্য দায়ী কে? বিজেপি জবাব দেবে না? আর এই রাজ্যে তো সিপিএম আর বিজেপি তো এক। বামের সুরে রামের সুরে বাম গান গাইছে। সিপিএম এর কেরালাতে একই অবস্থা। সিপিএম কেরালায় বিরোধিতা করছে আর এর দেশে বিজেপির পো ধরেছে। এই হচ্ছে এদের চরিত্র। আসলে যে কাজটা 1.5 বছরের বেশি সময় লাগার কথা, সেটাকে বিএলওদের করতে বাধ্য করছে 1.5 মাসেরও কম সময়। যার ফল এই অমানসিক চাপ নিতে না পেরে বিএলওদের আত্মহত্যা, এই মৃত্যুর জন্য দায়ী এক এবং একমাত্র গণেশ কুমার, অমিত শাহ এবং বিজেপি নির্বাচন কমিশনের যুগলবন্দী। 2-3% বিএলও যারা অযোগ্য, অপদার্থ, তারা তাদের কাজ ঠিক মতো করে উঠতে পারছে না। তারাই বলছে অধিক চাপ পড়ে যাচ্ছে, অধিক চাপ পড়ে যাচ্ছে। আমি মনে করি যে যারা ঠিক মতো কাজ করার ক্ষমতা রাখে, তারা তাদের কাজ এগিয়ে নিচ্ছে বলেই এতটা কাজ এগিয়ে গেছে। ইসির দেখা উচিত ছিল, যারা ডাটা এন্ট্রি করতে পারে না তাদের উপর ডাটা এন্ট্রির দায়িত্ব দিলে খুব অসুবিধা হয়। একের পর এক বিএলও মৃত্যুর আবহে এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল। উত্তর 24 পরগনার পানিহাটি, টিটাগড়, বাদুরিয়া, বীরভূমের ইলামবাজার, সাঁইথিয়া, দক্ষিণ 24 পরগনার ভাঙড় এবং কুলপি, পূর্ব বর্ধমানের জামালপুর, মুর্শিদাবাদের কান্দি, হুগলির ধনেখালি, নদিয়ার তাহিরপুর, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পর এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম বাবলু হেমব্রম, বয়স 41, বাড়ি খড়গপুর 2 নম্বর ব্লকের ঢেকিয়া গ্রামে। 2002-এর ভোটার তালিকায় বাবলু হেমব্রমের পরিবারের কারো নাম ছিল না। পরে ভোটার তালিকায় বাবলু হেমব্রমের নাম উঠলেও তার বাবা মায়ের নাম ওঠেনি। পরিবারের দাবি, এসআইআর চালু হওয়ার পর থেকেই তাই আতঙ্কে ছিলেন তিনি। এরপর রবিবার রাতে ঘুমানোর পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 2002-এ ভোটার তালিকায় নাম নেয় বলে মায়ের, বাবার, দাদার, আমার বোনের, ছোট ভাইয়ের দেশ ছেড়ে পালে যাবে, ছেনা পেনা করে 4টা ছেনা ঘর দর খেতে দিবে মনে হয়, ওই টেনশনে ও মারা গেছে। ও বলছে আমার ফিল আপ হয়ে আছে, আমি কোথায় রাখছি, ও আমার মাথা ঠিক না, আমার একটা ইয়ে আছে মাথা ঠিক না, আমি ওটা রেখে দিছি, তবে তোমাকে দিয়ে দেবো। বলছে দিদিমণি তোমাকে আমি দিয়ে দেবো ফর্মটা। ফর্ম নিতে গেছিলাম, বলছে আমাকে ওটা দিয়ে দেবো। আমি আমার একটু ফর্মটা গন্ডগোল আছে তো, কে গন্ডগোল ওটা বলেনি। সোমবার মৃতের বাড়িতে যান পিংলার বিধায়ক তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। এসআইআর সংক্রান্ত কারণে আতঙ্কগ্রস্ত হয়ে রাত্রিবেলা স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। বিজেপি এই যে গালগল্প ছড়াচ্ছে যে যাদের নাম থাকবে না তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়া হবে, এই যে সমস্ত বিজেপি নেতারা সেই প্রচারে আতঙ্কগ্রস্ত হয়েছিল
বাবলু। এই যে এসআইআর আতঙ্কে মারা গিয়েছেন, ওনারা কোন মাপকাঠিতে বিচার করে ওনারা আজকে এই ধরনের মিথ্যা প্রচার করে চলেছেন সারা বাংলার মধ্যে? এই ধরনের মিথ্যাচার, মিথ্যা প্রচারের আমরা তীব্র নিন্দা করছি এবং যারা এই ধরনের এই এসআইআর এর মৃত্যু নিয়ে, এসআইআর আতঙ্কের মৃত্যু নিয়ে যারা এই ধরনের প্রচার করছে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভোটার তালিকায় বিশেষ সংশোধন শেষ হলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, কিন্তু সেই সংশোধন পর্বে একের পর এক মৃত্যুর অভিযোগ নিয়ে এখন রাজনৈতিক যুদ্ধ চরমে উঠেছে। মমতা ব্যানার্জি ও বাঙ্গাল কো বাংলাদেশ বানানা চাহতি। বাংলার বুকে যখন এই গিরিরাজ সিং এর মতো বাংলা বিরোধী জমিদারেরা আসবে, বাংলার মানুষ তাদেরকে সুদে আসলে জবাব চাইবে যে বাংলার হকের 100 দিনের গরিব মানুষের টাকা আটকে রাখা গিরিরাজ সিং, তোমার বড় বড় ডায়লগ বাংলার মানুষ রাজনৈতিকভাবে গুছিয়ে দেবে। এসআইআর আবহে উত্তর 24 পরগনা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে লম্বা লাইন। একসময় কাঁটাতার পেরিয়ে এপারে ঢুকেছিলেন যারা, আজ তাদের অনেকেই ফিরে যাচ্ছেন ওপারে, যার জেরে দিনে দিনে বড় হয়ে উঠছে অনুপ্রবেশ ইস্যু। এই আবহেই পাল্লা দিয়ে বাড়ছে শাসক বিরোধী সংঘাত। বিজেপির বিহার জয়ের পর সেই সুর আরও সপ্তমে উঠেছে। অনুপ্রবেশ ইস্যুতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ गिरिराज सिंह। ममता बनर्जी खतरा बताती हैं, इसलिए ममता बनर्जी खतरा बताती हैं वो बंगाल को बांग्लादेश बनाना चाहती है। अब बांग्लादेशी और रोहिंग्या एसआईआर का नाम सुन के हजारों लोग पैदल होना शुरू कर दिया है। उनको लगता है मेरा वोट घट जाएगा। এই গিরিরাজ সিং হচ্ছে সেই ব্যক্তিত্ব যে গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিল। অভিষেক ব্যানার্জি যখন বলেছিল বাংলার হকের 100 দিনের টাকা দিতে হবে, এই গিরিরাজ সিং এর মুরদ হয়নি অভিষেক ব্যানার্জির মুখোমুখি হওয়ার। আমরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লিতে গিয়েছিলাম 2023 সালের 2রা অক্টোবর আর 3রা অক্টোবর। তার দপ্তরে সময় দিয়েছিলেন, সময় দিয়ে নিজে আশার মুরদ দেখাননি, কারণ বাংলার মানুষের প্রশ্নের জবাবগুলো তিনি দিতে পারতেন না। অভিষেক ব্যানার্জির প্রশ্নের জবাব দিতে পারতেন না কেন 100 দিনের টাকা আটকে রেখেছেন। গিরিরাজ সিং কথা বলে কোন অধিকারে? বিহারের ভোটে জয় এসেছে মোদি নীতিশ জুটির। দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নীতিশ কুমার। বিহারের ভোটের জয়ের পর পশ্চিমবঙ্গ জয়ের জন্য ঝাঁপিয়েছে বিজেপি। অঙ্গ জয়ের পর বঙ্গে গেরুয়া পতাকা ওড়ানোর ডাক দিয়েছে তারা। विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हाँ, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটটা এখন একটাই, বাংলা এবং বাঙালি উভয়কে ডিমিং করো, কিন্তু এরা ভুলে যাচ্ছে যে ভোটটা বাঙালির কাছেই নিতে আসতে হবে। একদিকে যখন এসআইআর নিয়ে ফুটছে রাজ্য রাজনীতি, তখন অন্যদিকে এসএসসি নিয়োগ নিয়ে জারি রয়েছে আন্দোলন। ফের রাস্তায় নামলেন এবছর এসএসসির পরীক্ষায় বসা নতুন চাকরি প্রার্থীরা। উত্তাল হলো কলকাতা। আজকে আমরা হাজার হাজার ছেলে মেয়ে পথে মরে যাচ্ছি, আমাদের থেকে উনি কি দেখেছেন? উনি তো আন্দোলনের নেত্রী, আন্দোলন থেকেই উঠে এসেছেন। আমরা দেখিয়ে দেবো আন্দোলন কাকে বলে, আজ দেখিয়ে দেবো। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাস্তায় বসে বিক্ষোভ, ধরপাকড়। সপ্তাহের প্রথম কাজের দিনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি মধ্য কলকাতায়। আমাদের সাথে অন্যায় করা হচ্ছে, বঞ্চনার শিকার আমরা। কেন হবে 70-75 কাট অফ? তাহলে আমাদের পরীক্ষা নেওয়ার কোনো মানে ছিল না। মূলত যে 3 দাবিতে এদিন রাস্তায় নেমেছিলেন নতুন চাকরি প্রার্থীরা, সেগুলি হলো 7 ও 14 সেপ্টেম্বরের পরীক্ষায় সেখানে চাকরিহারা যোগ্যতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া যাবে না, শূন্যপদ বাড়াতে হবে এবং কল ফর ভেরিফিকেশনে ডাক পাওয়া সব চাকরি প্রার্থীদের আসল ওএমআর প্রকাশ্যে আনতে হবে। এই 10 নম্বর মানছি না, মানবো না, 10 নম্বর মানছি না, মানবো না। এদিন শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করেন এবছর এসএসসির পরীক্ষায় বসা নতুন চাকরি প্রার্থীরা। পুলিশ সূত্রে দাবি, আন্দোলনকারীরা ধর্মতলা পর্যন্ত মিছিল করতে চাইলেও রামলীলা ময়দান পর্যন্ত অনুমতি দেয় পুলিশ। শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়ে এনআরএস এর সামনে থেকে মৌলালি মোড় হয়ে রামলীলা ময়দানে যাওয়ার কথা ছিল তাঁদের, কিন্তু মিছিল মৌলালি পৌঁছতে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে এসএন ব্যানার্জি রোডে ঢুকে পড়েন। তারপর ধর্মতলার দিকে হাঁটতে থাকেন তাঁরা। পুলিশের ব্যারিকেড কার্যত চুরমার করে দিয়ে পুলিশের যে নির্দিষ্ট রুট ছিল সেই রুট ভায়োলেট করে আজকে কার্যত যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমেছে এবং ধর্মতলার দিকে যাচ্ছেন। আপনারা এইভাবে এলেন? আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম,
আমাদের আন্দোলন বানচাল করে দেওয়ার জন্য লাইন অন্যদিকে ঘুরিয়ে দিয়ে যায় পুলিশ। আমরা মানছি না। পুলিশের তরফ থেকে বলা হয় যে ধর্মতলা তাদের যেতে দেওয়া হবে না। তাদের কিন্তু মৌলালি থেকে সিআইটি রোড ধরে তারা রামলীলা ময়দানে গিয়ে বিক্ষোভ দেখাতে পারবেন, কিন্তু মৌলালিতে আসার পরেই কিন্তু পুলিশের তরফ থেকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেই বাধা অতিক্রম করে তারা এসএন ব্যানার্জির রোডের মুখে চলে আসে এবং সেখানেও যখন তাদের আটকানোর চেষ্টা হয় 2-4টে ব্যারিকেড নিয়ে এসে যখন তাদের আটকানোর চেষ্টা হয় সেই ব্যারিকেডকে সরিয়ে দিয়ে কিন্তু এসএন ব্যানার্জি রোড ধরে চাকরি প্রার্থীরা যাচ্ছেন। আন্দোলনকারী অনেকের হাতেই ছিল বই। এই বই নিয়ে আসলে আপনারা জানেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ সোসাইটি। শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড। শিক্ষা হলো এমনই এক অস্ত্র যেটার মাধ্যমে আপনি সমগ্র সোসাইটি সবকিছুকে বদলাতে পারবেন। দীর্ঘ 14 বছর কোনো এক্সাম হয়নি এ রাজ্যে, যে আমি ব্যক্তিগতভাবে 59 পেয়েছি। শুধুমাত্র এই 10 নম্বরের জন্য বঞ্চিত আমরা হচ্ছে। 10 নম্বর কোর্টে মামলার বিষয়। তবে আমরা চাইছি যে আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগটা হোক। দুপুর 2:30 নাগাদ ডোরিনা ক্রসিং এ এসে বসে পড়েন চাকরি প্রার্থীরা। আজ সেই শিক্ষকরা কিন্তু আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি। আমরা আজকে 60 পেয়ে আমরা বঞ্চনার শিকার। মাননীয়কে জানাতে চাইছি আমাদের দিকে দেখুন, আমরা আর পাচ্ছি না। প্রথমেই বলে দিন না যে আপনাদের চাকরি দেওয়া হবে না, আমরা মেনে নেব। ডিসি সেন্ট্রালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় প্রচুর পুলিশ। আন্দোলনকারীরা সরতে রাজি না হওয়ায় শুরু হয় ধরপাকড়। কয়েকজনকে চ্যাংদোলা করেও বাসে তোলে পুলিশ। অত্যন্ত যুক্তিসঙ্গত আন্দোলন তীব্র করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন ক্ষমতায় নেই। এই সময়ে আন্দোলন তীব্র করতে হবে এবং এর একমাত্র সমাধান হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে পরাস্ত করা। নো ভোট টু মমতা, এই আওয়াজ সর্বত্র তুলতে হবে। বিরোধী দলনেতাকে বলবো সাঁকো না নাড়াতে, কারণ পরীক্ষাটা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। আপনি তো জেনেই পরীক্ষা দিয়েছেন যে 60 নম্বরের রিটেন পরীক্ষা, 10 নম্বর একাডেমিক্স আর 10 নম্বর এক্সপিরিয়েন্সে। আপনি তো এটা জেনেই পরীক্ষায় বসেছিলেন। তাহলে আপনি যদি 60-এ 60 পান আর আপনার যদি একাডেমিক্সে 10 থাকে আপনি 70 পেলেন। আর যেই লোকটা হয়তো পরীক্ষায় 60-এ 58 পেলো, তারও একাডেমিক্সে 10 আছে বা 8 আছে, সে তাহলে 58 আর 8 68 পেলো, 66 পেলো। আর সে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে 10 পাচ্ছে, সে 76 পাচ্ছে। স্বাভাবিকভাবে সে ডাক পাবে আগে। সুপ্রিম কোর্টে কেন সেদিনকে বলতে পারেননি? সুপ্রিম কোর্টের উপরে তো আমি বা আপনি বা শুভেন্দু অধিকারীও নয়। অন্যদিকে দিন সল্টলেকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন 2016 সালের আপার প্রাইমারির পরীক্ষার্থীরা। 2016 সালে আপার প্রাইমারির পরীক্ষা হলেও 9 বছরেও কাউন্সিলিংয়ে ডাক পাননি 1241 জন। প্রতিবাদে এদিন বিকাশ ভবন অভিযানে নেমেছিলেন তারা। 2016 সালে তাদের রেজাল্ট বেরিয়েছিল, তারপরে প্রায় 1 দশক কেটে গিয়েছে। তার সত্ত্বেও কিন্তু তারা এখনো পর্যন্ত নিয়োগ পাননি। এর আগে দেখা গিয়েছে যে আদালতের নির্দেশে যে 14,052 জনের রিক্রুটমেন্ট করার কথা ছিল, সেই রিক্রুটমেন্টের মধ্যে 1241 জনের রিক্রুটমেন্ট এখনো আটকে রয়েছে। সেই 1241 জনের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গিয়েছে এবং যাবতীয় যে প্রক্রিয়া তা সম্পন্ন, শুধুমাত্র কাউন্সেলিং সম্পন্ন হচ্ছে না বলে তারা স্কুলে যোগদান করতে পারছে না। তাদের মূলত যে দাবি যে তারা নিয়োগপত্র পাচ্ছেন না, শিক্ষা দপ্তরের ছাড়পত্র মেলে। যদিও বিকাশ ভবনের আগেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। এরপর 5 জনের প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে শিক্ষা সচিবের কাছে ডেপুটেশন দিয়ে আসে। 27 যেহেতু বৃহস্পতিবার, তার মধ্যে ওনারা কাউন্সিল প্রকাশ করবে। তাদের যে ক্লারিফিকেশন সেটা আজ কালের মধ্যে তারা সম্পন্ন করে ভ্যাকেন্সি আজ বা কালকে পাঠাবেন। বুধবারের মধ্যে আমরা কাউন্সিল নোটিশটা পেয়ে যাব, এটা উনি জানালেন। আমরা আশা রাখবো এটা যেন কমপ্লায়েন্স হয়। আমাদের 1241 জন প্রার্থীর কাউন্সিলিং শিডিউল যেন ওয়েবসাইটে আমরা পেয়ে যাই। 27 শুনানি রয়েছে, তার আগেই যেন এটা সম্পন্ন করা হয়। অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের সংগঠন। তাদের পুলিশ বাধা দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। শেষে বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন দেন আন্দোলনকারীদের 7 জনের প্রতিনিধি দল। নিয়োগ নিয়ে বিতর্ক, আন্দোলন, এসবের মধ্যেই অযোধ্যায় উৎসবের প্রস্তুতি। মঙ্গলে মহোৎসব। অযোধ্যা রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। সঙ্গে থাকবেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার 25 তারিখ এই রাম মন্দিরের যে ধ্বজদণ্ড আমরা দেখছি, যার উপরে পতাকা লাগানো হবে। গত বছর 22শে জানুয়ারি লোকসভা ভোটের ঠিক আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চপ্রদীপে রামলালার আরতি করেছিলেন।
শঙ্খ ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়েছিল অযোধ্যা। এবার 2026 সালের নভেম্বর মাসে মঙ্গলবার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করবেন তিনি। ইতিমধ্যে রাম মন্দির তৈরির কাজ শেষ হয়েছে, ভিতরের অন্য মন্দিরগুলির কাজও সম্পূর্ণ, মূল মন্দিরের দোতলার কাজও শেষ। এরপরই এবার মূল মন্দিরে ধ্বজা উত্তোলন হবে। সূত্রের দাবি 161 ফুটের মূল মন্দিরের উপর একটি 42 ফুটের ধ্বজদণ্ড লাগানো হয়েছে। পতাকাটি হবে 22 ফুট লম্বা এবং 11 ফুট চওড়া। পতাকায় থাকবে কাঞ্চন ফুল গাছ, ওঙ্কার চিহ্ন এবং সূর্যের ছবি। পতাকার কিন্তু দণ্ডটি ইতিমধ্যেই লাগানো হয়েছে। এটি হচ্ছে মূল মন্দিরে যে উচ্চতা 161 ফুট, তার উপরে এই ধ্বজদণ্ডটি লাগানো হয়েছে এবং সেটি হচ্ছে 42 ফুটের ধ্বজদণ্ড। এই যে পতাকা লাগানো হবে সেটি হচ্ছে 22 ফুট লম্বা আর 11 ফুট চওড়া এবং এই পতাকা হচ্ছে গেরুয়া রঙের এবং যেটা জানা যাচ্ছে এই পতাকাতে 3টি ছবি থাকছে। একটা যেরকম গাছের ছবি থাকছে, ওঙ্কার চিহ্ন থাকছে, সূর্যের ছবি থাকছে। অর্থাৎ এই মন্দির কিন্তু সম্পূর্ণ হয়েছে। এই যে মন্দির সম্পূর্ণ হয়েছে সেটা দেখতে আসছে। সেটা দেখতে এসেছি আমরা, বারাণসী থেকে আসছি, বেনারসে দর্শন করে এখানে। ধ্বজা উত্তোলনের আগে মঙ্গলবার অযোধ্যায় রোড শো করবেন নরেন্দ্র মোদী। অযোধ্যার রামপথ, এই রামপথ দিয়েই যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার সাকিত কলেজ থেকে রাম মন্দির পর্যন্ত রোড শো করবেন প্রধানমন্ত্রী। অযোধ্যাতে আগামীকালই আসছেন হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি একটি রোড শো করবেন। তার রোড শো করার কথা রয়েছে, ঠিক এই জায়গা থেকে তার রোড শো শুরু হওয়ার কথা রয়েছে এবং এখান থেকে তিনি যাবেন হচ্ছে একদম রাম মন্দির পর্যন্ত তিনি যাবেন রোড শো করতে। তো স্বাভাবিকভাবে এখানে দেখো যে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। মেগা উৎসব উপলক্ষে সেজে উঠেছে সরযূতিরের শহর, ফুল দিয়ে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা। অযোধ্যায় ধ্বজা উত্তোলন মহোৎসবের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে আমরা রাম মন্দিরের যে প্রবেশদ্বারের সামনে রয়েছি, এখান দিয়েই প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফুল কাহা সে লায়া? कलकत्ता। कलकत्ता जी रोज आ रहा है कई दिन से। একদিকে যেমন সাজসজ্জা, অন্যদিকে নিরাপত্তা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা। যান নিয়ন্ত্রণ, মোড়ে মোড়ে ব্যারিকেড, আকাশপথে নজরদারি, ড্রোনে নজরদারি থেকে এআই ক্যামেরায় নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 5 স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অযোধ্যায়। উত্তরপ্রদেশ পুলিশের পাশাপাশি সিআরপিএফ, এটিএস এর কমান্ডো, এনএসসি কমান্ডো এবং এসপিজির জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সব সময় কিন্তু চপারে করে এখানে নজরদারি করা হচ্ছে, ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে, এআই ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি হচ্ছে প্রচুর পুলিশ রয়েছে, না এখানে বিভিন্ন জায়গায় নাকা চেকিং রয়েছে। দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে এখানেও কিন্তু কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ধ্বজা উত্তোলনের পর মঙ্গলবার সরজু নদীর তীরে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি যে অযোধ্যাতে সেখানে চলছে সরজুর ধারে আরতি। আমরা যেরকমভাবে দেখি যে দেব দীপাবলির দিন সরজু নদীর যে অংশ সেখানটাকে প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়, যেমনটা জানা যাচ্ছে 25 তারিখ এই মন্দির যখন সম্পূর্ণ হয়ে যাবে এবং তার মাথায় ধ্বজা উঠে যাবে, তারপরে প্রতি ঘরে ঘরে কিন্তু প্রদীপ জ্বালানো হবে। বিশেষ আরতির বন্দোবস্ত রয়েছে এই সরজু নদীর तीरेও। देखिए मंदिर निर्माण हो चुका है, ध्वजा पताका मतलब मंदिर निर्माण पूर्ण हुआ इसका सूचक है और मोदी जी आ रहे हैं। पूरा अयोध्या राममय रहेगा, पूरा भारत राममय रहेगा। একদিকে জাঁকজমক, অন্যদিকে প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। অযোধ্যা পৌরসভার তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকেই রয়েছে RRR সেন্টার, রিডিউস, রিইউজ, রিসাইকেল। এটা অযোধ্যা নগর নিগমের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ এখানে কেউ তাদের পুরনো যে সমস্ত জামা কাপড়, জুতো, এছাড়া হচ্ছে সোয়েটার, শীত বস্ত্র তারা দিয়ে যেতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত সোয়েটার, শীত বস্ত্র, এছাড়া জামা কাপড় অনেক কিছুই এখানে কিন্তু রয়েছে। डाल देते जो भी गरीब आदमी जिसको भी जरूरत वो अपना लेके जाए, सबके कपड़े इसमें। नगर निगम क्या, हम लोग ऐसे ही डाल देते हैं, वो कोई भी अपना लेके जाए। অযোধ্যা রাম মন্দির তৈরির পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। সেটাই জায়গা পেয়েছে বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপির কর্মশালায়। ওখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইট রয়েছে
জয় শ্রীরাম লেখা, যেটা কোন্নগর হুগলি থেকে এসছিল, সেই ইঁটও কিন্তু এখানে রাখা রয়েছে। অর্থাৎ একসময় মানুষজন ইঁট দান করছিলেন, যে ইঁট এই কর্মশালাতে রাখা হচ্ছিল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইঁট পাঠানো হচ্ছিল, সেগুলো এখানে এসে রাখা হচ্ছিল। সেরকমভাবেই কোন্নগর থেকেও ইঁট এসছিল এবং সেই ইঁট এখনও এখানের কিন্তু এই যে প্রদর্শনীর জায়গা যেখানে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই জয় শ্রীরাম লেখা ইঁট এখনও অবধি রয়েছে। এই যে রাম মন্দির তৈরির ইতিহাস, তার পিছনে যে বিষয়গুলো রয়েছে, রাম মন্দির যে তৈরি হয়েছে তার পিছনে যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের ছোঁয়া কিন্তু পাওয়া যায় এই কর্মশালাতে এলে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুরে নতুন বাবরি মসজিদের শিলান্যাস করার ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ আগামী দিনে হবে, শিলান্যাসটা 6 ডিসেম্বর 2025 হবে। রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের আগের দিন সেই প্রসঙ্গ টেনে এনেছেন এক সন্ন্যাসী। তারা অনেক খুশি, তারা আন্দোলন করেছিলেন একটা সময় কি রাম মন্দির এখানে তৈরি করা হোক। বাবরি মসজিদ যখন ছিল তখন আন্দোলন করা হয়েছিল, এই সন্ত সমাজ সেখানে একটা ভূমিকা ছিল তাদের। আজকে যখন ধ্বজারোহণ হচ্ছে, মন্দির কমপ্লিট হয়েছে, সেটাতে তারা খুশি, সন্তুষ্ট, তারা গান বেঁধেছেন, স্বাগত করছেন সেটাকে, এবং অযোধ্যাতে যে প্রধানমন্ত্রী আসছেন সেটা নিয়েও তারা খুবই আপ্লুত। 5 রাজ্যের ভোটের আগে অযোধ্যার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী, তা নিয়েও শুরু হয়েছে রাজনীতি। নরেন্দ্র মোদী ভোটে জিততে হবে বলে মোদিজির ছবি বড় আর ভগবান রাম ছোট, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে লিখেছে জিসনে রাম को लाया हम उसको लाएंगे। মানে নরেন্দ্র মোদী ভগবান রামকে এনেছে, তার আগে ভগবান রামের অস্তিত্ব ছিল না। আমাদের হিন্দুদের সাথে এই অপমান করার অধিকার বিজেপিকে কে দিয়েছে? মোদিজির কোনো একটা কর্মসূচি হিন্দুর জন্য, মুসলিমের জন্য নয়, সব ভারতবাসীর জন্য। অতএব এটা আমাদের খুব স্ট্যান্ড ক্লিয়ার, এবং এদেরকে বোমা বাঁধাচ্ছে, বোমা ছড়াচ্ছে, মারছে, জেল খাটাচ্ছে, এদেরকে ব্যবহার করছে। এই দিন অযোধ্যায় আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ঘুরে দেখেন প্রস্তুতি। RRR সেন্টার, রিডিউস, রিইউজ, রিসাইকেল, এটা অযোধ্যা নগর নিগমের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ এখানে কেউ তাদের পুরনো যে সমস্ত জামা কাপড়, জুতো, এছাড়া হচ্ছে সোয়েটার, শীত বস্ত্র তারা দিয়ে যেতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত সোয়েটার, শীত বস্ত্র, এছাড়া জামা কাপড় অনেক কিছুই এখানে কিন্তু রয়েছে। डाल देते जो भी गरीब आदमी जिसको भी जरूरत वो अपना लेके जाए, सबके कपड़े इसमें। नगर निगम क्या, हम लोग ऐसे ही डाल देते हैं, वो कोई भी अपना लेके जाए। অযোধ্যা রাম মন্দির তৈরির পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস, সেটাই জায়গা পেয়েছে বিশ্ব হিন্দু পরিষদ বা VHPর কর্মশালায়। ওখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইঁট রয়েছে জয় শ্রীরাম লেখা, যেটা কোন্নগর হুগলি থেকে এসছিল, সেই ইঁটও কিন্তু এখানে রাখা রয়েছে। অর্থাৎ একসময় মানুষজন ইঁট দান করছিলেন, যে ইঁট এই কর্মশালাতে রাখা হচ্ছিল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইঁট পাঠানো হচ্ছিল, সেগুলো এখানে এসে রাখা হচ্ছিল। সেরকমভাবেই কোন্নগর থেকেও ইঁট এসছিল এবং সেই ইঁট এখনও এখানের কিন্তু এই যে প্রদর্শনীর জায়গা যেখানে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই জয় শ্রীরাম লেখা ইঁট এখনও অবধি রয়েছে। এই যে রাম মন্দির তৈরির ইতিহাস, তার পিছনে যে বিষয়গুলো রয়েছে, রাম মন্দির যে তৈরি হয়েছে তার পিছনে যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের ছোঁয়া কিন্তু পাওয়া যায় এই কর্মশালাতে এলে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুরে নতুন বাবরি মসজিদের শিলান্যাস করার ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ আগামী দিনে হবে, শিলান্যাসটা 6 ডিসেম্বর 2025 হবে। রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের আগের দিন সেই প্রসঙ্গ টেনে এনেছেন এক সন্ন্যাসী। তারা অনেক খুশি, তারা আন্দোলন করেছিলেন একটা সময় কি রাম মন্দির এখানে তৈরি করা হোক। বাবরি মসজিদ যখন ছিল তখন আন্দোলন করা হয়েছিল, এই সন্ত সমাজ সেখানে একটা ভূমিকা ছিল তাদের। আজকে যখন ধ্বজারোহণ হচ্ছে, মন্দির কমপ্লিট হয়েছে, সেটাতে তারা খুশি, সন্তুষ্ট, তারা গান বেঁধেছেন, স্বাগত করছেন সেটাকে, এবং অযোধ্যাতে যে প্রধানমন্ত্রী আসছেন সেটা নিয়েও তারা খুবই আপ্লুত। हमारे कोठारी और बंधुओं और कार सेवकों ने केसरिया ध्वज लेकर के बाबरी मस्जिद के ढांचा को उन्होंने गिराया था, और उनका सपना था कि हम अपने हाथों से केसरिया ध्वज राम मंदिर के शिखर पर फहराएंगे। वो सपना हमारे मोदी जी ने किया, मोदी जी को राम जी ने भेजा है। अगर आज मेरे मोदी जी नहीं होते ना, और योगी जी नहीं होते, तो हिंदू के पक्ष से फैसला भी नहीं आता, भगवान ऐसे टेंट में रहते। 5 রাজ্যের ভোটের আগে অযোধ্যার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী, তা নিয়েও শুরু হয়েছে রাজনীতি। নরেন্দ্র মোদী ভোটে জিততে হবে বলে মোদিজির ছবি বড় আর ভগবান রাম ছোট,
আর পেছনে ব্যাকগ্রাউন্ডে লিখেছে জিসনে রামকো লায়া হাম উসকো লায়েঙ্গে, মানে নরেন্দ্র মোদী ভগবান রামকে এনেছে, তার আগে ভগবান রামের অস্তিত্ব ছিল না। আমাদের হিন্দুদের সাথে এই অপমান করার অধিকার বিজেপিকে কে দিয়েছে? মোদিজির কোনো একটা কর্মসূচি হিন্দুর জন্য মুসলিমের জন্য নয়, সব ভারতবাসীর জন্য। অতএব এটা আমাদের খুব স্ট্যান্ড ক্লিয়ার, এবং এদেরকে বোমা বাঁধাচ্ছে, বোমা ছড়াচ্ছে, মারছে, জেল খাটাচ্ছে, এদেরকে ব্যবহার করছে। এই দিন অযোধ্যায় আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ঘুরে দেখেন প্রস্তুতি। অযোধ্যার আনন্দ উচ্ছ্বাস উৎসব থেকে বহু দূরে হাওড়ার উলুবেড়িয়ায় এই ছবি সকলের প্রাণ কাঁদিয়ে দিয়েছে। শুরুর আগেই সব শেষ। স্কুল থেকে ফেরার পথে স্কুলের গাড়ি কেড়ে নিল প্রাণ। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল 3 খুদে পড়ুয়ার। সোমবার দুপুর 3:30 নাগাদ হাওড়ার মাদার মেরি স্কুলের পড়ুয়াদের নিয়ে ফিরছিল একটি পুলকার। উলুবেড়িয়ায় বহিরা এলাকা দিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যায় পুলকারটি। সে সময় পুলকারে ছিল 5 জন পড়ুয়া। বাচ্চাদের উদ্ধার করতে পুকুরে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা, কিন্তু 5 জনের মধ্যে মাত্র 2 জন পড়ুয়াকে উদ্ধার করা সম্ভব হয়। 7 বছরের ইশিকা মণ্ডল, 11 বছরের সৌমিক দাস এবং 9 বছরের পড়ুয়া অরিন্দেকে বাঁচানো যায়নি। উলুবেড়িয়ায় মর্মান্তিক ঘটনা। ঠিক আজকে 3 জন শিশুর মৃত্যু হলো। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানেই একটি পুলকার স্কুল থেকে নিয়ে আসছিল স্কুলের স্টুডেন্টদের, এবং তাদেরকে নিয়ে আসার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং পাশে এই যে পুকুর, সেই পুকুরে পড়ে যায়। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এই পুলকারটি এখান থেকে তোলা হয়েছে। চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। বেশি স্পিড হয়নি, গাড়িটা আমার বাচ্চাটাকে সবেমাত্র জাস্ট নামিয়েছে। এই গাড়িতে আপনার বাচ্চাও ছিল? হ্যাঁ, আমার বাচ্চাও ছিল। আমার বাচ্চাটা এখানে জাস্ট নামিয়েছে 10 হাত ডিস্টেন্সে। নামানোর পরেই আমার বাচ্চাটাই গিয়ে আমার বাড়িতে খবর দেয় যে আমাদের স্কুল গাড়ি জলের দিকে নেমে যাচ্ছে। গাড়িতে 6 জন ছিল, মাত্র 6 জন ছিল। আমার মেয়েটাকে নামানোর মানে 2-3 মিনিটের ভিতরেই এই ঘটনাটা ঘটে যায়। পুজোর সময় সবে মাত্র হার্ট অপারেশন হয়েছে, আর ওনার গাড়ি নিয়ে আসে। ওনার গাড়িতে কি হয়েছে তাও আমি জানিনি। হার্ট অপারেশন হয়েছে বলে আজকে ওনাকে বলছি যে তোমার শরীর ভালো আছে, তুমি এসছো। বললো যে শরীর ভালো আছে তাই এসছি। এবার কি থেকে কি হয়েছে আমরা কিছু জানিনি। আর দুর্ঘটনার জন্য খারাপ রাস্তাকেও দায়ী করেছেন স্থানীয়দের একাংশ। রাস্তা যা করে রেখেছে, রাস্তায় এমনি লোক স্লিপ খাচ্ছে, সাইকেল নিয়ে এলে পড়ে যাচ্ছে লোক, এমন অবস্থা। আজ 3 মাস বেহাল অবস্থা, একদিক থেকে হারানো হচ্ছে আবার একদিক থেকে খারাপ হয়ে যাচ্ছে। আর রাত্রিরে কোনো রাস্তায় কোনো পোস্টার বা ল্যাম্প কোনো ব্যবস্থা নেই। রাস্তার এরকম মানে খুব খারাপ অবস্থা। এই যে এত উঁচু নিচু যেসব কচ পাথর পড়ে আছে, সেই সব জিনিসগুলোর জন্য খুব সমস্যায় তো গাড়ি নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার ও বিডিও। আহত পড়ুয়াদের দেখতে হাসপাতালে যান পূর্তমন্ত্রী পুলক রায়। ফেরার সময় ঘটনাটি ঘটেছে, একটা বাঘমোড়ে পুকুরে যেয়ে পড়ে যায়। মৃত্যুটা তো বেদনাদায়ক, দুঃখজনক এবং মর্মান্তিক। নিশ্চয়ই কিভাবে হলো, গাড়িটা কিভাবে হলো না হলো, নিশ্চয়ই প্রশাসন তদন্ত করে। সন্ধ্যায় পুকুর থেকে দুর্ঘটনাগ্রস্ত পুলকারটিকে তোলার জন্য নিয়ে আসা হয় ক্রেন। আপাতত উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে দুর্ঘটনাগ্রস্ত পুলকার থেকে উদ্ধার হওয়া 2 পড়ুয়া। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার জানিয়েছেন পুলকার চালককে গ্রেফতার করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানতে মোটর ভেহিকলসের আধিকারিকদের দিয়ে গাড়িটি পরীক্ষা করানো হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.